আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। বিজনেস টাইটানের পক্ষ থেকে তোমাদের সবাইকে আজকে ক্লাসে স্বাগত জানাচ্ছি। হোপফুলি তোমরা আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ এবং আমার পেছনে যে স্লাইডটি রয়েছে, অর্থাৎ যে ডিজিটাল বোর্ডে যে স্লাইডটি প্রদর্শিত হচ্ছে সেই স্লাইডটিও তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ। সো আমি একটু ওয়েট করব টু গেট ইউর রেসপন্স। তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাও whether you can hear my voice and see my screen clearly, এবং তোমরা আমাদের সাথে কোন জায়গা থেকে যুক্ত হয়েছো, অর্থাৎ কোন জেলা থেকে যুক্ত হয়েছো সেটিও আমাদেরকে লিখে জানাতে পারো। রাইট, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই আমাদের ক্লাসে কয়েকজন শিক্ষার্থী যুক্ত হয়েছে। সো আমরা একটু অপেক্ষা করব যেন সবাই আমাদের ক্লাসে যুক্ত হয়ে যেতে পারে। সো ক্লাসে যুক্ত হওয়ার সাথে সাথে আমরা আজকের যে ক্লাসটা সেই ক্লাসটা শুরু করব, এবং তোমরা অলরেডি আমার পেছনে যে লেখাটি রয়েছে সেই লেখাটি থেকে জেনে গেছো যে আজকের ক্লাসটি মূলত কিসের উপর ভিত্তি করে হবে। অর্থাৎ আজকের পুরো ক্লাসে আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যানালাইসিস করব ইংলিশ সেকেন্ড পার্টে। সো আমরা জানি ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটা আলাদা সাবজেক্ট, এবং দুইটা সাবজেক্টে আমাদেরকে 200 নাম্বারের পরীক্ষা দিতে হয়। সো ইংলিশ সেকেন্ড পেপারে আমরা ঠিক কিভাবে প্রস্তুতি নিতে পারি, কিভাবে প্রস্তুতি নিলে আমাদের আগামীতে যে পরীক্ষাটি আমরা অ্যাপিয়ার করব, এইচএসসি পরীক্ষা, সে পরীক্ষায় কিভাবে সর্বোচ্চ ভালো রেজাল্ট আমরা করতে পারি সেটি একটু অ্যানালিসিস করে দেখার চেষ্টা করব। সো একটা কথা আমরা সবাই জানি, সেটি হচ্ছে যদি আমরা সামনে কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাই, আমাদের প্রথম কাজ হচ্ছে যারা অলরেডি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তাদের এক্সপেরিয়েন্সগুলো নেয়া। অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে কি কি ধরনের কোয়েশ্চেন আসছে, কোন প্যাটার্নের কোয়েশ্চেন আসছে, এই জিনিসগুলো একটু ক্লোজলি অবজার্ভ করা। কারণ এই জিনিসগুলো থেকে আমরা দুইভাবে বেনিফিটেড হতে পারি। প্রথমত, আমরা আসলে বুঝতে পারি যে পার্টিকুলার বোর্ডে কোন কোন জায়গাকে ফোকাস করে কোয়েশ্চেন আসছে। আরও একটা জিনিস বুঝতে পারি, সেটা হচ্ছে আমাদের প্রিপারেশনটা ঠিক কিভাবে নেওয়া উচিত। হ্যাঁ, সো আমরা অনেকেই জানি যে একটা কথা সবসময় বলি যে হিস্ট্রির এটিও শিক্ষা, যে হিস্ট্রি থেকে কেউ শিক্ষা নেয় না, বাট স্টিল হিস্ট্রিটা ইম্পর্টেন্ট। সো আমরা আজকের ক্লাসে বিগত বছরে, অর্থাৎ তোমাদের এই যে 1 বছর বড় যে ভাইয়া আপুরা ছিল তারা যে পরীক্ষাটি দিয়েছে সেই পরীক্ষাটিতে যে সকল কোয়েশ্চেন ছিল সেই কোয়েশ্চেনগুলো অ্যানালিসিস করার চেষ্টা করব। সো অলরেডি আমাদেরকে কমেন্টে সালাম দিয়েছে বেশ কজন। ওয়ালাইকুম আসসালাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারো আমাদের ক্লাসে ঠিক কোন জায়গা থেকে, ঠিক কোন জেলা থেকে তোমরা যুক্ত হয়েছো, এবং তোমরা যদি ইতিমধ্যেই আমাদের ক্লাসগুলো করে থাকো সেটিও জানাতে পারো যে তোমরা আমাদের সাথে আগে থেকেই পরিচিত। আর যারা প্রথমবার বিজনেস টাইটানের ক্লাসে যুক্ত হয়েছে তারাও আমাদেরকে জানাতে পারো যে দিস ইজ ফার্স্ট টাইম আই হ্যাভ জয়েন্ড ইন বিজনেস টাইটানস ক্লাস। রাইট, সো আমি তোমাদের রিপ্লাই দেখার জন্য অপেক্ষা করছি কিছুক্ষণ। আমরা চেষ্টা করব ক্লাসটাকে যত বেশি এঙ্গেজিং করা যায়, কারণ যেহেতু অনলাইন ক্লাসে তোমাদের সরাসরি তোমাদের সাথে কথা বলার সুযোগ হচ্ছে না, আর স্টিল আমরা চেষ্টা করব তোমাদের এই কমেন্টগুলোর মধ্য দিয়ে, তোমাদের বিভিন্ন কোশ্চেনের আনসার দেওয়ার মধ্য দিয়ে তোমাদের সাথে ইন্টারাকশনটা করার জন্য। রাইট, সো জান্নাতুল মাওয়া আমাদেরকে সালাম দিয়েছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আশা করি মাওয়া তুমি ভালো আছো। আমাদেরকে নাফিস মাহমুদ তোহা, সেও সালাম দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম। সো তোমাদের সবাইকে ক্লাসে স্বাগত জানাচ্ছি। রাইট, সো তোমরা একটু আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো যে তোমাদের প্রস্তুতির কি অবস্থা, ইংলিশ সেকেন্ড পেপার সম্পর্কে তোমাদের চিন্তা কি, তোমরা কেমন পারো, এটি কি পছন্দ করো কিনা, ইংলিশ সেকেন্ড পেপারের কোন কোন জায়গাগুলোতে তোমাদের বেশি প্রবলেমেটিক মনে হয় সেগুলো আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো। আমরা ক্লাসে চেষ্টা করব তোমাদের এই প্রবলেমগুলো সলিউশন দেওয়ার জন্য, অথবা আমাদের দিক থেকে যদি তোমাদের কোনো পরামর্শ দেওয়ার থাকে সেই পরামর্শগুলো দেওয়ার জন্য। রাইট, সো যারা যুক্ত হয়েছ তাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি, এবং তোমরা চেষ্টা করো আমাদের ক্লাসে পুরোটা ভালোভাবে যুক্ত থাকার জন্য। কারণ যেটা হয় যে তুমি সরাসরি ক্লাসে যুক্ত থাকলে আমাদের সাথে ইন্টারাকশন করার সুযোগটি পাবে। যদিও বা তুমি পরবর্তীতে চাইলে ক্লাসটাই মানে ইউটিউব থেকে কিংবা তুমি ফেসবুক লাইভের যে সেভ থাকবে সেখান থেকেও দেখে নিতে পারো, বাট সেই সময় হয়তো তোমার মনে এমন কিছু প্রশ্ন জাগবে যে প্রশ্নগুলো করার সুযোগটা তখন তোমার হবে না। সো প্লিজ মেনশন ইউর ফ্রেন্ডস, এই যে তোমাদের ক্লাসমেটস যারা আছে, ফ্রেন্ডস যারা আছে তাদেরকে মেনশন করতে পারো
সো যেন তারাও আমাদের ক্লাসে যুক্ত হয়ে যায়। তার এটার একটা সুবিধা হচ্ছে যদি তুমি তোমার ফ্রেন্ডকে এই জায়গায় মেনশন করো, সে যদি আজকের ক্লাস থেকে মানে বেনিফিটেড হয় তাহলে তোমারই লাভ। ধরো তোমার ওই ফ্রেন্ড পরীক্ষার সময় তোমার পাশের সিটে বসেছে কিংবা তার সিট পড়েছে, তুমি একটা পার্টিকুলার কোয়েশ্চেন হয়তো ভুলে গেছো, বাট ক্লাস করার মধ্য দিয়ে তোমার ওই ফ্রেন্ডের বিষয়টা মনে আছে, তাহলে যেটা হবে ইমিডিয়েটলি তুমি তার কাছ থেকে সহযোগিতা নিয়ে প্রশ্নের আনসারটা দিতে পারো। সো দেয়ার ইজ নো ডিসক্রেডিট ইন মেনশনিং ইউর ফ্রেন্ডস অ্যান্ড লেটিং ইউর ফ্রেন্ডস নো অ্যাবাউট আওয়ার ক্লাস, রাইট? তো তোমরা মনে করো না যে তোমাদের ফ্রেন্ডদেরকে এই জায়গায় মেনশন করলে তোমাদের ক্ষতি হয়ে যাবে, তারা অনেক বেশি শিখে ফেলবে। সো ডোন্ট বি সো কি বলা যায় ন্যারো মাইন্ডেড, রাইট? ওকে, সো আমরা আর দেরি করতে পারছি না, সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। এবং ক্লাসে যেমনটি শুরুতেই বলেছিলাম, প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেনগুলো ছিল সেই কোয়েশ্চেনগুলো আমরা অ্যানালিসিস করার চেষ্টা করব। অ্যানালিসিস করার মধ্য দিয়ে আমরা একটা আউটলাইন দেওয়ার চেষ্টা করব যে ঠিক কিভাবে ইংলিশ সেকেন্ড পেপারের উপর প্রস্তুতি নিলে আমাদের সামনের পরীক্ষাটি আমরা টপ নচ পারফর্ম করতে পারবো আর কি। সো উইদাউট ফার্দার অ্যাডু লেটস বিগিন, রাইট? সো আমাদের পরীক্ষা তোমরা অলরেডি জানো যে 100 মার্কসের হয়। এই 100 মার্কসের মধ্যে দুইটা ডিস্টিংশন আছে, অর্থাৎ দুইটা পার্ট আছে। একটা পার্ট হচ্ছে গ্রামার পার্ট। হয়তো আমাদের অনেকেরই গ্রামার পার্ট নিয়ে অনেক ভীতি থাকে। কারণ কি? কারণ হচ্ছে এই যে কম্পোজিশন পার্টটি রয়েছে, যেটাকে আমরা সহজ বাংলায় রাইটিং পার্টও বলতে পারি, এই রাইটিং পার্ট নিয়ে তোমাদের অনেকেরই কোনো ধরনের সমস্যা থাকে না। কেন থাকে না? কারণ রাইটিং পার্টে কিছু কিছু জায়গা থেকে কমন আসে, অর্থাৎ তুমি মুখস্থ করে গেলে লিখতে পারো, অথবা যদি তোমার মুখস্থ নাও থাকে তারপরও যে বিষয়গুলো থেকে প্রশ্ন আসে সেই প্যাটার্নটা যদি তুমি জানো, তাহলে অনেক সময় ওই প্যাটার্নগুলোর উপর ভিত্তি করে তুমি যতটুকু পারো আনসার করলেও তোমাকে মার্কস দিয়ে দেবে। কিন্তু এই যে গ্রামাটিক্যাল কোয়েশ্চেনগুলো আছে না, এই গ্রামাটিক্যাল কোয়েশ্চেনগুলো ডিপেন্ড করে তোমার কারেক্টনেসের উপর। কিসের উপর? কারেক্টনেসের উপর। এটা হচ্ছে পুরোপুরি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বুঝো? মানে আমরা বাইনারি পড়েছিলাম না, 0 এবং 1। 0 এবং 1 মানে কি? 1 মানে হচ্ছে তোমারটা যদি আনসার কারেক্ট হয় তাহলে তুমি 1 পাবা, যদি কারেক্ট না হয় গ্রামাটিক্যালি তাহলে 0 পাবা, রাইট? এখানে টিচাররা তোমার উপর মানবিকতা দেখানোর কোনো সুযোগ নাই যে এই ছেলেটা এত কষ্ট করে লিখেছে, ভুল হলো আমি 1টা নাম্বার তাকে দিয়ে দিই। না, এই সুযোগটি নেই। হ্যাঁ, এই সুযোগটি গ্রামারে থাকে না। সেজন্য আমার কাছে মনে হয় গ্রামারে পাশ করা ইজি এবং ভালো মার্কস পাওয়া ইজি, এবং একই সাথে গ্রামারে ভালো মার্কস পাওয়াটা ডিফিকাল্ট। সো আমরা এই যে 0 এবং 1 থেকে এই বাইনারি কনক্লুশনে চলে আসছি। কিন্তু বাইনারি কনক্লুশনটা কি? হয় তুমি এটা তোমার জন্য অনেক ইজি হবে যদি তুমি গ্রামাটিক্যালি মানে এই আনসারগুলোকে কারেক্টলি করতে পারো, আবার তোমার জন্য অনেক বেশি ডিফিকাল্ট যদি তুমি গ্রামাটিক্যাল রুলসগুলো না জানো, কোথায় কোনটা বসালে কারেক্ট হবে সেটি তুমি না জানো, তো তোমার জন্য কিন্তু অনেক কঠিন, রাইট? তাহলে আমরা সহজ ভাষায় এই যে গ্রামারের মানে 60 নাম্বার 60 মার্কস, এই 60 মার্কসটা 0 এবং 1 অর্থাৎ বাইনারি, অর্থাৎ ইজি অথবা ডিফিকাল্ট, এই দুটো বৃত্তের মধ্যে আবদ্ধ করতে পারি। সুতরাং এখান থেকে আমাদেরকে একটা ওয়ে বেছে নিতে হবে। সেটা হচ্ছে কি, আমরা কি 0 পেতে চাই নাকি 1 পেতে চাই? আমরা কি ফেল করতে চাই নাকি আমরা A+ পেতে চাই, রাইট? সো এই ডিসিশনটা আমাদেরকে একদম ক্লাসের শুরুতেই নিয়ে নিতে হবে। যদি তুমি ফেল করতে চাও, সো দেয়ার ইজ নো নেসেসিটি টু অ্যাটেন্ড দ্য ক্লাস, এবং তুমি আল্লাহ ভরসা করে থাকলেই চলবে আর কি। হ্যাঁ, নিশ্চিন্তে ঘুমাতে পারো। বাট যদি তোমার জায়গাটা হয় না, আমি A+ পেতে চাই, আমি 1 পেতে চাই, আমি প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যাপ্রোপ্রিয়েট আনসার করতে চাই, তাহলে আজকের ক্লাস অ্যানালিসিসটা তোমার কাজে লাগবে। এবং আমরা যে আউটলাইনগুলো দেওয়ার চেষ্টা করব, সেই আউটলাইনগুলোর মধ্য দিয়ে তুমি এই গ্রামাটিক্যাল পার্টটা কিভাবে ভালোভাবে রপ্ত করা যায়, কতটুকু ভালো আনসার করা যায়, সেই জিনিসটিও তোমরা জানতে পারবে। সো ইতিমধ্যেই কমেন্টে তোমাদের চমৎকার একটি অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়েছে। সেই অ্যানাউন্সমেন্টটি হচ্ছে, যারা যারা আজকের ক্লাসটি তোমাদের টাইমলাইনে শেয়ার করবে অথবা কলেজের গ্রুপে শেয়ার করবে, তাদের জন্য থাকছে আজকের ক্লাসের যে পিডিএফটি থাকবে, স্লাইডটি থাকবে, সেটি ফ্রি একদম। অর্থাৎ ক্লাস করার সাথে সাথে তুমি বুঝতে পারবা যে এই স্লাইডটা কতটা ইম্পর্টেন্ট এবং
এটা তোমাকে কতভাবে হেল্প করতে পারে আর কি। সো এই স্লাইডটি যদি তুমি বিনামূল্যে পেতে চাও তাহলে তাড়াতাড়ি শেয়ার করে দাও তোমার পার্সোনাল টাইমলাইনে অথবা শেয়ার করে দাও তোমাদের কলেজের গ্রুপগুলোতে, রাইট? সো তোমার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকেও মেনশন করতে পারো। ফাইন। সো সো এই গ্রামাটিক্যাল পার্টটা আমরা আশা করি বুঝতে পেরেছি। এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে এই কম্পোজিশন পার্ট, যেখানে আবার 40 মার্কস, রাইট? এই জিনিসটাতে কি কি থাকে? এই জিনিসটাতে থাকে আমাদের লেটার লিখতে হয়, ইমেইল লিখতে হয়, প্যারাগ্রাফ লিখতে হয়, কম্পোজিশন লিখতে হয়। সো ইটস অল অ্যাবাউট রাইটিং। এখানে কোনো গ্রামাটিক্যাল রুলস রেগুলেশন নাই। একটা ফরম্যাট আছে, যেমন কিভাবে চিঠি লিখতে হয়, যেমন লেটার লেখার একটা কি আছে, ধরন আছে। প্যারাগ্রাফ লেখার একটা কি আছে, একটা ফরম্যাট রয়েছে। তাহলে এটার জন্য আমার যেটা জানা লাগবে সেটা হচ্ছে এক, ফরম্যাট। দুই, যেটা জানা লাগবে সেটা হচ্ছে হাউ টু রাইট, অর্থাৎ আমাদের যে রাইটিং স্কিলটা রয়েছে সেই রাইটিং স্কিলটা আমাদেরকে ইমপ্রুভ করতে হবে, এবং ওই রাইটিংটা আমরা কোন ফরম্যাটে লিখব। যেমন চিঠির একটা ফরম্যাট রয়েছে, প্যারাগ্রাফের একটা ফরম্যাট রয়েছে, কম্পোজিশনের একটা ফরম্যাট রয়েছে। সো এই ফরম্যাটগুলো দেখতে কেমন সেটাও আমাদের একটু জানতে হবে, রাইট? সো হোপফুলি আমরা মানে এই দুইটা বিষয়ের বেসিক জিনিসগুলো তোমাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। সো ক্লাসের পুরো সময় জুড়ে তো এগুলো নিয়ে আলোচনা থাকবেই আর কি। সো তোমরা ইন দ্য মিন টাইম আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো যে আমরা এতক্ষণ যা আলোচনা করেছি, যে প্রাইমারি ডিসকাশনটা করেছি, সেটা তোমরা বুঝতে পেরেছো কিনা। বুঝতে পারলে ইয়েস লিখতে পারো, বুঝতে না পারলে নো লিখতে পারো। যদি তোমাদের কোনো ফিডব্যাক থাকে সেটিও দিতে পারো। সো আদারওয়াইজ আমার কাছে মনে হবে জাস্ট তোমরা যুক্ত হয়েছো ক্লাসে, বাট ইউ আর নট অ্যাক্টিভলি পার্টিসিপেটিং, রাইট? সো ইয়েস, নো, ভেরি গুড, ভেরি ব্যাড ইত্যাদি একটু লিখে আমাদের ক্লাসে যুক্ত থেকো আর কি। আদারওয়াইজ আই উইল ফিল বোর্ড, যে একপাক্ষিক একটা ভূতের মতো ক্যামেরার দিকে তাকিয়ে আমি কথা বলছি, রাইট? ওকে, সো আমরা বেসিক মানে মার্কস ডিস্ট্রিবিউশনটা বুঝতে পারলাম, যে আমাদের গ্রামাটিক্যাল পার্টে 60 মার্কস, যেগুলো সম্পূর্ণ আনসিন থাকবে। আনসিন মিনস আমরা মানে একদম কোনো বই থেকে হবে, অর্থাৎ কোন একটা পার্টিকুলার গ্রামার বই থেকে সবকিছু আসবে এরকম না। রুলসগুলো সব আমরা জানবো, বাট এক্স্যাক্টলি প্রশ্নটা কোত্থেকে আসবে আমরা জানি না। 60 মার্কস। আর 40 মার্কস যেটা হয় সেটা হচ্ছে ইট ডিপেন্ডস অন মাই রাইটিং স্কিল, হ্যাঁ, অ্যান্ড মেনটেনিং দ্য ফরম্যাট। ওকে, সো আমরা এবার ক্লাসের ভিতরে প্রবেশ করি। যে এই যে এতক্ষণ ধরে আমরা মার্ক ডিস্ট্রিবিউশনটা পড়লাম, আর একটু স্পেসিফিকলি পড়ি। স্পেসিফিকলি বলতে গ্রামার পার্ট থেকে ঠিক কোন কোন জায়গায় আমাদেরকে আনসার করতে হয় সেটা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি। ওকে, সো এইটা দেখতে পাচ্ছ 60 মার্কসের গ্রামাটিক্যাল পার্ট। এই গ্রামাটিক্যাল পার্টে কয়টা বিষয় রয়েছে? টোটাল 9টা বিষয় রয়েছে, রাইট? সো 9টা টপিক থেকে আমাদেরকে 60 মার্কটা ছিনিয়ে নিতে হবে। কি করতে হবে? একদম ছিনিয়ে নিতে হবে। বুঝতে পারছো? তাহলে আমরা প্রথমে দেখার চেষ্টা করি ঠিক কোন কোন জায়গা থেকে প্রশ্নগুলো আসে। তোমরা ইতিমধ্যেই তোমাদের ইন্টারমিডিয়েটের হয়তো টেস্ট পরীক্ষা দিয়েছো, অথবা তোমরা ক্লাসে অনেকগুলো পরীক্ষা দিয়েছো, প্রি টেস্ট দিয়েছো, সেখান থেকে তোমরা এগুলো অবশ্যই জানো। তারপর আমরা জাস্ট আরেকবার একটু টাচ করে যাই, সেটা হচ্ছে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইদাউট ক্লুজ, অর্থাৎ কোনো ক্লু থাকবে না, কিছু গ্যাপ থাকবে, সেগুলো ফিল আপ করতে হয়। সো বেসিকলি এই জায়গাগুলোতে মানে কোন জায়গা থেকে আসে? এটা হচ্ছে প্রিপোজিশন, হ্যাঁ। সো প্রিপোজিশন থেকেই মোটা দাগে এই 1 নাম্বার যে কোয়েশ্চেনটা, সেই কোয়েশ্চেন থেকে আমাদেরকে সলভ করতে হয়। দ্বিতীয় যে জায়গাটা, গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লুজ। সো এখানে কোনো ক্লু থাকবে না 1 নম্বরে। দ্বিতীয় যে কোয়েশ্চেনটা, সেই কোয়েশ্চেনে উপরে একটা বক্স থাকবে, সেখানে ক্লু দেয়া থাকবে, অর্থাৎ উত্তর আমাদের প্রশ্নেই দেয়া থাকবে, সেখান থেকে জাস্ট অ্যাপ্রোপ্রিয়েট কোনটা সেটাকে আমাদেরকে নির্ণয় করতে হবে। সো এটাকে আমরা অনেক সময় স্পেশাল ইউজ অফ ফ্রেজও বলি, স্পেশাল ইউজ অফ ফ্রেজেসও বলি, ঠিক আছে? সো কিছু কিছু ওয়ার্ড রয়েছে, ভার্ব রয়েছে, ফ্রেজ রয়েছে, কনজাংশন রয়েছে, যেই জিনিসগুলো আমরা অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ করতে শিখবো। সেখানে রয়েছে 5 নাম্বার, 10টা কোয়েশ্চেনের আনসার দিতে হবে 5 নাম্বার। অর্থাৎ একটা যদি কারেক্ট হয় তাহলে তুমি পাবে 0.5, একটা যদি ভুল হয় তোমার ওই 0.5-এ কাটা যাবে। ওকে, এরপরে কমপ্লিটিং সেন্টেন্সটা সবচেয়ে প্রফিটেবল একটা জিনিস, কারণ এখানে 10টা কোয়েশ্চেন সলভ করতে হবে, বাট তোমাকে নাম্বারও দেওয়া হবে 10 নাম্বার।
বুঝতে পেরেছো? তো উপরে তুমি 20টা কোয়েশ্চেন সলভ করে পাবে শুধুমাত্র 10 নাম্বার, এখানে তুমি 10টা কোয়েশ্চেন সলভ করেই পাবে 10 নাম্বার। সো এই জিনিসটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন প্রশ্ন হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সে কোন কোন জায়গা থেকে কোয়েশ্চেন আসে। আমরা একটু পরেই প্রত্যেকটা টপিক ধরে ধরে ডিটেইলস আলোচনা করব যে কমপ্লিটিং সেন্টেন্সের জন্য আমাদের কোন কোন জায়গাগুলো, কোন কোন গ্রামাটিক্যাল রুলসগুলো ইম্পর্টেন্ট, সেটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। এরপরে থাকে ইউজ অফ ভার্বস, যেটাকে আমরা সহজ ভাষায় কি বলি, আমরা রাইট ফর্ম অফ ভার্বও বলি অনেক সময়, রাইট? সো ভার্বে যদি আমরা কি করি 14টা কোয়েশ্চেন আনসার করি তাহলে পাবো 7 নাম্বার, রাইট? এটাও কিন্তু প্রফিটেবল বিজনেস, 7 নাম্বার থাকছে। এরপরে থাকছে ন্যারেটিভ স্টাইল, সো এটাকে আমরা বলি প্যাসেজ ন্যারেশন। কি বলি? প্যাসেজ ন্যারেশন, অর্থাৎ একটা ন্যারেশন, একটা কি থাকে, প্যাসেজ থাকে, ওই প্যাসেজের ন্যারেশনটা চেঞ্জ করতে হয়। ডিরেক্ট ন্যারেশনে থাকে, ওটাকে ইনডিরেক্ট ন্যারেশনে নিয়ে যেতে হয়, রাইট? সো এখানে আমাদের জন্য থাকছে 7 নাম্বার, অর্থাৎ একটা প্যাসেজ যদি আমরা ন্যারেশন চেঞ্জ করে আমাদের জন্য থাকছে 7 নাম্বার। এরপরে ইউজ অফ মডিফায়ার, সো মডিফায়ারের ব্যবহার, সেখানে 10টা কোয়েশ্চেনের উত্তর দিতে পারলে থাকছে 5 নাম্বার, অর্থাৎ 2টা কোয়েশ্চেনের জন্য 1 মার্কস করে বরাদ্দ। এরপরে ইউজ অফ সেন্টেন্স কানেক্টরস, সেন্টেন্স কানেক্টরস এর ব্যবহার। এরপরে থাকতে ইউজ অফ সিনোনিম অ্যান্টোনিয়ম, সেখানেও যদি আমরা 14টা আনসার করি 7 নাম্বার, অর্থাৎ কানেক্টরসও আমাদের জন্য কত, 7 নাম্বার, আর সিনোনিম অ্যান্টোনিয়মও 7 নাম্বার। তো তোমরা নিশ্চয়ই জানো যে সিনোনিম অ্যান্টোনিয়ম মানেটা কি। সিনোনিম মানে হচ্ছে সমার্থক শব্দ, আর অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীতার্থক শব্দ। যেমন গো, যাওয়া, এর বিপরীতার্থক শব্দ কি? কাম, আসা, রাইট? সো আমি যদি বলি গো এর একটা অ্যান্টোনিম লিখো, তখন তুমি বলবা কাম। আর যদি বলি গো এর সিনোনিম লিখো, তখন যেটা হবে ডিপার্ট। ডিপার্ট মানে কি? ডিপার্ট মানেও চলে যাওয়া, প্রস্থান করা, সিমিলার অর্থ। বুঝতে পেরেছো? এরপরে পাংচুয়েশন, পাংচুয়েশন তোমরা নিশ্চয়ই জানো, কোথায় কমা ইউজ করতে হবে, কোথায় এক্সক্লেমেশন মার্ক, কোথায় তোমার কোয়েশ্চেন মার্ক, কোথায় ফুল স্টপ, তারপর হচ্ছে কোথায় সেমিকোলন, কোথাও হাইফেন। সো এই যে পাংচুয়েশন মার্কগুলো রয়েছে, এই পাংচুয়েশন মার্কটা তোমাকে বসাতে হবে। একটা টেক্সট দেয়া থাকবে, সেই টেক্সটে তোমার পাংচুয়েশনের ইউজটা করতে হবে। অর্থাৎ এই যে 9টা জায়গা রয়েছে, এই 9টা জায়গা থেকে মানে বিভিন্নভাবে মার্ক ডিস্ট্রিবিউট করা থাকে। সো এই 9টা কোয়েশ্চেনে তোমার জন্য বরাদ্দ থাকছে টোটাল 60 মার্কস। এরপরে আমরা কম্পোজিশন পার্টে, কম্পোজিশন পার্টে যে 40 মার্কস রয়েছে, সেই 40 মার্কসের মধ্যে আমাদের অপশন থাকে। মানে অপশন বলতে 2টা জিনিস থেকে যে কোনো একটা আসে। যেমন প্রথমত ফর্মাল লেটার রাইটিং অথবা ইমেল, হয় ফর্মাল রাইটিং অথবা ইমেল, যে কোনো একটা আমরা লিখতে পারি। এরপরে রাইটিং প্যারাগ্রাফ বাই লিস্টিং অর ডিসক্রিপশন, সো প্যারাগ্রাফ থাকে, সে প্যারাগ্রাফ লিখতে হয় একটা। তো ফর্মাল রাইটিং এ কয় নাম্বার থাকে? ফর্মাল রাইটিং এ থাকে 10 নাম্বার, রাইট? সো হয় ইমেল অথবা ফর্মাল রাইটিং, দুইটা লেখার ভিন্ন ভিন্ন প্যাটার্ন রয়েছে, ভিন্ন ভিন্ন ফরম্যাট রয়েছে, সো সেখানে থাকছে 10 নাম্বার। এরপরে রাইটিং প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের জন্য থাকছে 15 মার্কস, ঠিক আছে? এরপরে রাইটিং প্যারাগ্রাফ কম্প্যারিজন এন্ড কন্ট্রাস্ট অথবা কজ এন্ড ইফেক্ট, অর্থাৎ 2 ধরনের প্যারাগ্রাফ থাকে, এই প্রত্যেক ধরনের প্যারাগ্রাফের জন্য থাকছে 15 নাম্বার করে, মোট 30 নাম্বার। সো 2টা প্যারাগ্রাফে 30 নাম্বার, এবং আরেকটা লেটার অথবা ইমেল রাইটিং এ 10 নাম্বার, টোটাল 40 নাম্বার থাকছে তোমার কম্পোজিশনে, রাইট? সো এই হচ্ছে আমাদের প্রশ্নের মানে ইন ডিটেলস মার্কস ডিস্ট্রিবিউশন। এখন আমরা দেখার চেষ্টা করব এই যে গ্রামার পার্টে 60 নাম্বার রয়েছে, এই 60 নাম্বারটা আমরা কিভাবে আনসার করব, এরপরে কম্পোজিশন পার্টের 40 নাম্বারটা আমরা কিভাবে আনসার করব। বাট বিফোর উই আর গোয়িং টু ডিসকাস অ্যাবাউট দ্যাট, সো আমাকে কমেন্ট করে তোমরা একটু জানাও যে আমাদের ক্লাসটা তোমরা বুঝতে পারছো কিনা, এতক্ষণ ধরে আমরা যে বেসিক আলোচনাটা করলাম সেটা তোমাদের কেমন লেগেছে, রাইট? এবং আবারও তোমাদের জন্য একটা নির্দেশনা, সেটি হচ্ছে তোমরা তোমাদের ফ্রেন্ডসদেরকে আজকে ক্লাসে মেনশন করতে পারো, সো দ্যাট তোমাদের ফ্রেন্ডসরাও আজকের ক্লাস থেকে উপকৃত হয়। এবং যারা শেয়ার করবে তোমাদের কলেজের গ্রুপে অথবা পার্সোনাল টাইম লাইনে, তাদের জন্য তো আজকের এই স্লাইডটি উপহার হিসেবে থাকছেই। সো ডোন্ট লুজ দ্য অপরচুনিটি, অপরচুনিটি হারালে কাটতে হবে আড়ালে, রাইট? একটু শেয়ার করে দাও। সো শেয়ার করলে তো তোমার আর কোনো ক্ষতি হবে না নিশ্চয়ই। ওকে, সো লেটস মুভ অন।
এই যে আমরা যেটা বলেছিলাম যে গ্রামাটিক্যাল পার্টের যে 60 নাম্বার রয়েছে টোটাল, সেই 60 নাম্বারের কোন কোয়েশ্চেন আমাদের কি কি প্রশ্নের উত্তর দিতে হয় সেটা নিয়ে আলোচনা। তো আমি অলরেডি স্লাইডলি বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, তারপর আবারও বলছি যে 1 নাম্বার যে কোয়েশ্চেনটা রয়েছে এই কোয়েশ্চেনটা বেসিকলি আমাদের কি করতে হয়, বেসিকলি আমাদের করতে হয় এই প্রিপোজিশন, অর্থাৎ গ্যাপ যে 10টা থাকে সেই 10টা গ্যাপ ফিল আপ করতে হয় কি দিয়ে, প্রিপোজিশন দিয়ে, রাইট? কোন জায়গায় কোন প্রিপোজিশনটা অ্যাপ্রোপ্রিয়েট এই জিনিসটা আমাদেরকে বসাতে হয়। সো এটা নিয়ে আর কোনো আলাপ নাই, তোমরা ওই কোয়েশ্চেন লেখার সময় কি করবা, মানে এ বি সি এগুলা দিয়ে লম্বা করে লিখে ফেলতে পারো, অথবা তোমাদের ইচ্ছে তোমরা যদি চাও পুরো প্যাসেজটা লিখতে সেই পুরো প্যাসেজটাও লিখতে পারো। বুঝতে পেরেছো? সো প্রথম যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে কি, প্রথম যে কোয়েশ্চেনটা সেই কোয়েশ্চেনটা হচ্ছে মেইনলি তোমাদের প্রিপোজিশন বসাতে হবে আর কি গ্যাপগুলোতে। দ্বিতীয় যে প্রশ্নটা সেটা নিয়ে অলরেডি আমরা বলেছি, সেটা হচ্ছে কি সাম স্পেশাল ওয়ার্ডস অথবা ফ্রেজ। সো এই স্পেশাল ওয়ার্ডস এবং ফ্রেজগুলো কেমন দেখতে সেগুলো খুব সহজভাবে তোমরা জানো। তারপরে এখানে লেখা আছে যেমন যে ওয়াজ বর্ন, হ্যাভ টু, হ্যাজ টু, উড রাদার, হ্যাড বেটার, লেট অ্যালোন, অ্যাজ সুন অ্যাজ, হোয়াটস লাইক, হোয়াট ডাজ, হ্যাঁ, লুক লাইক, ইন্ট্রোডাক্টরি দেয়ার অথবা ইট, যে এই স্পেশাল ওয়ার্ডস এবং ফ্রেজগুলো রয়েছে এই ফ্রেজগুলো দিয়ে তোমাকে গ্যাপটা ফিল আপ করতে হবে। বাট ইন্টারেস্টিংলি এই জিনিসগুলো তোমার উপরে বক্স করে দেয়া থাকবে, একটু পরে যখন আমরা একটা এক্সাম্পল হিসেবে দেখব তখন এই জিনিসটা আরো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ সহজ ভাষায় 2 নম্বরে ওই যে উপরে যে বক্স করে দেয়া থাকবে ওই বক্স থেকে একটা অ্যাপ্রোপ্রিয়েট অপশন নিয়ে তোমাকে লিখতে হবে, নাথিং এলস, খুবই কঠিন কাজ না, ভেরি সিম্পল। এরপরে 3 নাম্বার যেটা, 3 নাম্বার তো অলরেডি বলেছি, সেটা হচ্ছে উইথ ক্লজেস অথবা ফ্রেজেস। দুইটা ওয়ার্ড কিন্তু, একটা হচ্ছে ক্লু, ক্লু মানে হচ্ছে কি নির্দেশনা থাকবে, আর এটা হচ্ছে ক্লজ। ক্লজ মানে হচ্ছে তোমরা হয়তো অলরেডি জানো যে একটা প্রপার সেন্টেন্স, সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, রাইট? তো একটা সেন্টেন্স দেখতে যেমন পুরো একটা সেন্টেন্স দিয়েও তোমাকে হয়তো সেন্টেন্সটা কমপ্লিট করতে হতে পারে, অথবা ফ্রেজ দিয়ে কমপ্লিট করবা, হয় ক্লজ দিয়ে অথবা ফ্রেজ দিয়ে সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে, রাইট? সো এটা এখানে 10টা কোয়েশ্চেন থাকবে, 10টা কোয়েশ্চেনের জন্য থাকবে 10 মার্কস। 4 নাম্বার যেটা, 4 নাম্বারে থাকবে ইউজ অফ ভার্ব, আমরা অলরেডি বলছি সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস, হ্যাঁ 1 নাম্বার, অথবা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই দুটার উপর ভিত্তি করে আমাদেরকে কারেক্ট অপশনটা বসাইতে হবে। সো কেন দুইটা জিনিস একসাথে, কারণ হচ্ছে রাইট ফর্মস অফ ভার্ব এটাও ভার্ব নিয়ে কাজ করে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এটাও ভার্ব নিয়ে কাজ করে, অর্থাৎ এখানে মূল ফাংশনটা ভার্বের সাথে। তো তোমরা 4 নাম্বারের এখানে লিখে দিতে পারো যে মূল ফাংশনটা কিসের সাথে, ভার্বের সাথে, তোমাকে জাস্ট ভার্বটা বসাইতে হবে। বুঝতে পারছো? ভার্বটা কি সিঙ্গুলার হবে না প্লুরাল হবে, এই দুটো জিনিস তোমাকে একটু ডিসাইড করতে হবে, হ্যাঁ, এবং দেখতে হবে ভার্বটা কোন টেন্সে বসবে, কি প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কোন টেন্স, ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট নাকি পারফেক্ট কন্টিনিউয়াস। সো এই ডিসিশনটা তোমার এখানে 4 নাম্বার কোশ্চেনে মেক করতে হবে। 5 নাম্বার অপশন অলরেডি বলেছি, সেটা হচ্ছে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট অথবা ভাইস ভার্সা। ভাইস ভার্সা মানে হচ্ছে উল্টাটা, হ্যাঁ, তোমার ইনডিরেক্ট দেয়া থাকলে সেটাকে ডিরেক্ট করতে হবে, ডিরেক্ট দেয়া থাকলে সেটাকে ইনডিরেক্ট করতে হবে। বাট দ্য থিং ইজ এই জায়গায় প্রশ্নটা থাকবে পেসেজ আকারে, নট ইন্ডিভিজুয়ালি, একটা একটা করে সেন্টেন্স থাকবে না এ বি সি ডি দিয়ে, একটা পুরো প্যাসেজ থাকবে, সেই প্যাসেজটাই তোমাকে চেঞ্জ করতে হবে, ডিরেক্ট থাকলে ইনডিরেক্টে অথবা ইনডিরেক্ট থাকলে ডিরেক্টে, রাইট? এটা ছিল কয় নাম্বার, মেবি এটা নাম্বার 5 ছিল, 5 নাম্বার। তো 6 নাম্বারে যেটা থাকবে সেটা হচ্ছে মডিফায়ার্স। মডিফায়ার্স মানে কি? মডিফায়ার্স মানে হচ্ছে আমরা অলরেডি জানি মডিফায়ার্স 2 প্রকার আর কি, 2 প্রকারের, একটা হচ্ছে প্রি মডিফায়ার, প্রি মডিফায়ার, আর একটা হচ্ছে পোস্ট মডিফায়ার, পোস্ট মডিফায়ার। অর্থাৎ প্রি মানে হচ্ছে কোন একটা জায়গার আগে বসানো, আর পোস্ট মানে হচ্ছে কোন একটা জিনিসের পরে, আর মডিফায়ার মানে আমরা জানি হয় অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। সো এই দুইটা পার্টস অফ স্পিচকে আমরা বলি মডিফায়ার। সো তোমরা খুব স্বাভাবিকভাবে প্রশ্ন করতে পারো যে অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে। সো তোমাদের কাছেই আমার প্রশ্ন, তোমরা একটু কমেন্ট করে আমাকে জানাও যে অ্যাডজেক্টিভকে আমরা মডিফায়ার বলি, তাহলে অ্যাডজেক্টিভ ঠিক
কাকে কাকে মডিফাই করে, কোন পার্টস অফ স্পিচ গুলোকে মডিফাই করে, একটু আমাকে কমেন্ট করে জানাও তো। একটু কমেন্ট করে জানাও যে অ্যাডজেক্টিভ কাকে কাকে মডিফাই করে। ওকে, সো আমি তোমাদের আনসারের জন্য ওয়েট করছি। অ্যাডজেক্টিভ কাকে কাকে মডিফাই করে, রাইট। সো তোমরা লিখতে থাকো, ইন দ্য মিন টাইম আমরা রিপ্লাইটা দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ আমরা জানি নাউন অথবা প্রোনাউনকে মডিফাই করে, রাইট। আর অ্যাডভার্ব কাকে মডিফাই করে? অ্যাডভার্ব মডিফাই করে কাকে? নাউন বা প্রোনাউন ছাড়া বাকি যে পার্টস অফ স্পিচ গুলো রয়েছে সেগুলাকে, যেমন কি কি? ভার্বকে মডিফাই করে। আর কাকে মডিফাই করে? অ্যাডজেক্টিভকে মডিফাই করে। আর কাকে মডিফাই করে? অ্যাডভার্বকে মডিফাই করে, রাইট। অথবা পুরো একটা সেন্টেন্সকেও মডিফাই করতে পারে। বুঝতে পারছো? তাহলে অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, ভার্বকে মডিফাই করতে পারে, অ্যাডভার্বকে মডিফাই করতে পারে, অথবা পুরো একটা সেন্টেন্সকে মডিফাই করতে পারে। অর্থাৎ এই দুইটা পার্টস অফ স্পিচকে আমরা বলি মডিফায়ার। এখন প্রি মডিফায়ার মানে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব কোন একটা ওয়ার্ডের শুরুতে বসা, আগে বসা। আর পোস্ট মডিফায়ার মানে কোন একটা ওয়ার্ডের শেষে গিয়ে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব এই দুইটা পার্টস অফ স্পিচ বসা। সো আমরা যখন কোয়েশ্চেন সলভ করব তখন গিয়ে দেখবো যে মানে কোনটা আমাকে কখন বসাতে হবে। তবে এই জায়গায় একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, সেটা হচ্ছে তোমাকে কি প্রি মডিফায়ার বসাতে হবে, নাকি তোমাকে পোস্ট মডিফায়ার বসাতে হবে, তোমাকে অ্যাডজেক্টিভ বসাতে হবে নাকি অ্যাডভার্ব বসাতে হবে, সেই জিনিসটা ব্র্যাকেটের মধ্যে উল্লেখ করা থাকবে। অর্থাৎ প্রশ্নের পাশেই ব্র্যাকেট দিয়ে, প্রত্যেকটা গ্যাপের পাশেই ব্র্যাকেট দিয়ে সেখানে লেখা থাকবে তোমার কোন টাইপ অফ মডিফায়ার বসাতে হবে, প্রি নাকি পোস্ট, অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব, কোন টাইপের মডিফায়ার তোমাকে বসাতে হবে। ইট উইল বি মেনশনড ইন ইউর কোয়েশ্চেন পেপার। তো তোমাকে আলাদা করে চিন্তা করে মানে এই জিনিসটা বসাতে হবে না। সো তোমার ওই যে মানে হিন্টসটা দেয়া থাকবে, ওই হিন্টসটা একটু ভালো মতো পড়ার চেষ্টা করবে, ওই হিন্টসের আলোকে কোয়েশ্চেনটা আনসার করার চেষ্টা করবে। সো এই গেল নাম্বার 6। নাম্বার 7 হচ্ছে কি সেন্টেন্স কানেক্টরস। সো সেন্টেন্স কানেক্টরস গুলো বেসিকলি সেন্টেন্সের শুরুতেই থাকে। এটা আমি একটা ওয়ার্ড বললাম না, বেসিকলি। সো এই বেসিকলি এই ওয়ার্ডটাও কিন্তু কি একটা কানেক্টরস। আমরা বলি না বেসিকলি ইট ইজ ইম্পর্টেন্ট, বেসিকলি ইট ইজ ইম্পর্টেন্ট। অর্থাৎ এই যে ইট ইজ ইম্পর্টেন্ট এই সেন্টেন্সটাকে কানেক্ট করেছে কে? বেসিকলি ওয়ার্ডটা, রাইট। তো সেজন্য কানেক্ট করেছে অথবা লিঙ্ক করেছে। লিঙ্ক মানে কি? সংযোগ তৈরি করা। সেজন্য এটাকে কি বলা হয়? কানেক্টরসও বলা হয়, লিঙ্কার্সও বলা হয়। তো কানেক্টরস এবং লিঙ্কের শুরুতে থাকে, মানে সাধারণত থাকে কোথায়? সেন্টেন্সের শুরুতে। সেন্টেন্সের শুরুতে যখন কোনো একটা জায়গায় ফুল স্টপ, এরপর একটা সেন্টেন্স শুরু হবে, সেই সেন্টেন্সের আগে কি থাকে? সেই সেন্টেন্সের আগে আমাদেরকে কানেক্টরস ইউজ করতে হয়। সো হোপফুলি তোমরা বুঝতে পেরেছো। এরপরে নাম্বার 8 যেটা, সেটা হচ্ছে ইউজ অফ সিনোনিম এন্ড অ্যান্টোনিম। এখানে বোঝার কিছু নেই, কোন একটা ওয়ার্ড দিয়ে ওটাকে বোল্ড করে অথবা ইটালিক করে অথবা আন্ডারলাইন করে দেয়া থাকবে, পাশে একটা হিন্টস দেয়া থাকবে যে ওই ওয়ার্ডটার সিনোনিম লিখতে হবে নাকি অ্যান্টোনিম লিখতে হবে, রাইট। সো তোমাকে ওই জায়গায় খুব বেশি প্যারা নিতে হবে না, যে জাস্ট যেটা তোমাকে হিন্টসে দেয়া থাকবে সেটাই তুমি করবা। সো দ্যাটস অল অ্যাবাউট নাম্বার 8। এবং নাম্বার 9 এবং সর্বশেষ যেটা, সেটা হচ্ছে কি পাংচুয়েশন এরর অথবা মিসিং, রাইট। তো তোমাকে একটা টেক্সট দেয়া থাকবে, সেই টেক্সটের অনেকগুলো জায়গায় পাংচুয়েশন থাকবে না, অর্থাৎ ফুল স্টপ থাকবে না, তারপর কোয়েশ্চেন মার্ক থাকবে না, এক্সক্লেমেশন মার্ক থাকবে না। সো অনেক কিছুই অনুল্লেখিত থাকবে। তোমাকে আইডেন্টিফাই করতে হবে কোন জায়গায় কোন পাংচুয়েশন মার্কটা বসাতে হবে। আইডেন্টিফাই করে তুমি ওইটা জাস্ট রিরাইট করবা। অর্থাৎ যে সেন্টেন্সটা লেখা ছিল প্রশ্নে, ওই সেন্টেন্সটাকে তুমি আবার খাতায় তুলবা, বাট তোলার সময় ওই পাংচুয়েশন মার্কগুলো একটু খেয়াল রাখতে হবে। বুঝতে পেরেছো? সো এটা খুব ইজি। আশা করি এখানে তোমার জন্য থাকবে 7 অর্থাৎ 7 মার্কস। ওকে, সো
এরপরে কম্পোজিশন পার্টে কি আসবে? প্রথমত তো বললামই, সেটা হচ্ছে রাইটিং ফর্মাল লেটার অথবা ইমেইল। যে একটি প্রশ্নে এই প্রশ্নে একটি ফর্মাল লেটার লিখতে বলা হবে। শিক্ষার্থীরা লেখার সময় ফরম্যাট ও কন্টেন্টের দিকে লক্ষ্য রাখবে। অর্থাৎ আমি একটু আগে যেটা বললাম, এটা ফরম্যাটটা মেনটেন করতে হবে, একই সাথে আমার রাইটিং মানে স্কিলের উপরও লক্ষ্য রাখতে হবে। আমার সেন্টেন্স মেকিং এর উপর, আমার লেখার সৌন্দর্যের উপরও আমাকে লক্ষ্য রাখতে হবে। এক্ষেত্রে ফুল ব্লক, মডিফাইড ব্লক, রাইট, সেমি ব্লক ফরম্যাট যে কোনো একটি অনুসরণ করা হতে পারে। কোনটা ফরম্যাট দেখতে কেমন, এগুলো নিয়ে আমরা আলাপ করব। তো এখানে পাশে লিখে দিয়ে, তবে বর্তমানে প্রচলিত ফরম্যাট হলো ফুল ব্লক ফরম্যাট, যা আমরা অনুসরণ করছি। হ্যাঁ, সো আমরা শুরুতেই বলছি যে মানে ফরম্যাটের ক্ষেত্রে যে কোনো একটা ফরম্যাট অনুসরণ করা যায়, তবে এই সময় আমরা ফুল ব্লক ফরম্যাট ইউজ করি। সো ফুল ব্লক ফরম্যাট দেখতে কেমন এটা আমরা একটু পরে আলোচনা করবো আর কি। জাস্ট একটু মাথায় রাখার চেষ্টা করো, খাতায় নোট নেওয়ার চেষ্টা করো যে বর্তমানে প্রচলিত ফরম্যাট কোনটা, ফুল ব্লক ফরম্যাট, রাইট। সো মূল্যায়নকারী মূলত এই দুটো জিনিসের উপর ভিত্তি করে নাম্বার দিবে। সেটা হচ্ছে কি, এক হচ্ছে এটার ফরম্যাট, আমি ফরম্যাট ঠিকঠাক রাখতে পারছি কিনা, এবং আমার কন্টেন্ট যেটা লিখছি সে কথার কোনো মানে আছে কিনা। হ্যাঁ, মনে করো হাতির একটা মানে ফর্মাল লেটার লিখতে বলা হলো, যে একটা কি বলা যায়, একটা ফুটবল ম্যাচ আয়োজনের জন্য একটা ফর্মাল লেটার লিখো, বাট তুমি লিখলা যে আমাদের কলেজে একটা হাতি আসবে, হাতির উপর থাকবে শেখ হাসিনা, তারপর আমরা তাকে জুতা ছুঁড়ে মারবো। সুতরাং জুতা ছুঁড়ে মারার জন্য প্রধান শিক্ষকের নিকট আমরা অনুমতি চাই। তো তোমার কন্টেন্টে তোমাকে বলা হয়েছে তুমি লিখবা ফুটবল ম্যাচ আয়োজনের অনুমতি চেয়ে, আর তুমি সেখানে অনুমতি চাইলে শেখ হাসিনাকে জুতা মারানি। সো দুইটা টোটালি ডিফারেন্ট। সো কন্টেন্ট তোমার ঠিক আছে কিনা এটার উপর ভিত্তি করে তোমাকে ম্যাক্সিমাম মার্কিং করবে। এরপরে রাইটিং প্যারাগ্রাফ বাই লিস্টিং অর ডিসক্রিপশন। হ্যাঁ, সো এই প্রশ্নে 200 শব্দের মধ্যে একটি লিস্টিং বা ডিসক্রিপশন টাইপের প্যারাগ্রাফ লিখতে বলা হবে। সো ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ দেখতে কেমন সেটা আমরা একটু পরে দেখব। এবং শিক্ষার্থীরা নির্দেশিত স্টাইল এবং উল্লেখিত ওয়ার্ড লিমিট, দুটো জিনিস বলা হয়েছে এখানে। নির্দেশিত স্টাইলটা ঠিক রাখতে হবে, এক, নির্দেশিত স্টাইল ঠিক রাখতে হবে। এরপরে ওয়ার্ড লিমিট, তোমাকে যদি 200 ওয়ার্ড বলা হয়, তুমি অনেক বড় ঈশ্বরচন্দ্র বিদ্যা ছাগল, সেজন্য লিখতে লিখতে 2000 ওয়ার্ড লিখে ফেলছো। নো, ইট ডাজন্ট মেক এনি সেন্স, রাইট। সো এই জায়গায় ওয়ার্ড লিমিটটাও লক্ষ্য রাখতে হবে। সো তোমরা বলতে পারো স্যার 300 ওয়ার্ড লিখলে তো ভালো। না, লিখলে ভালো না। কেন ভালো না? কারণ এখানে এই 200 ওয়ার্ডের মধ্যে তুমি এই পার্টিকুলার বিষয়টার উপর কতটুকু প্রিসাইসলি লিখতে পারো, কতটুকু চমৎকার ভাবে উপস্থাপন করতে পারো, সেই দক্ষতাটা তারা দেখতে চায়। তো তুমি এখানে বেশি পণ্ডিতগিরি দেখানোর দরকার নেই যে আমি অনেক বড় পণ্ডিত, আমি অনেক কিছু লিখে ফেলবো, রাইট। সো এগুলো দেখার দরকার নেই। আমি জাস্ট চেষ্টা করব ওই ওয়ার্ড লিমিটের মধ্যেই আমার স্কিলটা প্রদর্শন করার জন্য, আমার যত কম্পিটেন্স আছে সেটা শো করার জন্য। সো এই গেল। এরপরে তারপর তোমার কি রাইটিং প্যারাগ্রাফ, এটা হচ্ছে কম্প্যারিজন এন্ড কন্ট্রাস্ট অথবা কজ এন্ড ইফেক্ট। সো দুইটাই প্যারাগ্রাফ, দুইটা লেখার মানে প্যারাগ্রাফের প্যাটার্ন ভিন্ন। তো তোমরা হয়তো অনেকেই জানো অথবা জানো না, প্যারাগ্রাফ বেশ কয়েক ধরনের হয়। হ্যাঁ, যেমন ডিসক্রিপটিভ প্যারাগ্রাফ হয়, ন্যারেটিভ প্যারাগ্রাফ হয়, কজ ইফেক্ট প্যারাগ্রাফ হয়, কম্পেয়ার কন্ট্রাস্ট প্যারাগ্রাফ হয়, আর্গুমেন্টেটিভ প্যারাগ্রাফ হয়, রাইট। সো ব্যাপারটা হচ্ছে অনেক ধরনের প্যারাগ্রাফ আছে। আমাদের প্রথমে লিখতে হয় লিস্টিং অথবা ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ, এরপরে লিখতে হয় কম্পেয়ার কন্ট্রাস্ট প্যারাগ্রাফ অথবা কজ ইফেক্ট প্যারাগ্রাফ। তোমাকে ওখানে দেয়া থাকবে যেটা লিখতে বলা হয় সেটাই তুমি লিখলে হয়ে যাবে আর কি। ওকে, সো আমাদের কয়েকজন কমেন্ট করেছে, লেট মি রিড দ্যাম আউট। একজন মাহিয়াতুল মিম আমাদেরকে সালাম দিয়েছে, স্যার আমি নিউ। ওয়ালাইকুম আসসালাম, তোমাকে ক্লাসে স্বাগতম। রাকিবুর রহমান প্রশ্ন করেছে 2000 ওয়ার্ডস মানে কত পেজ হতে পারে? ইট ডিপেন্ডস। কেন ডিপেন্ডস? কারণ হচ্ছে অনেকের লেখা আছে অনেক বড় ভড্ডা বুঝছো তো, যারা নিউ ক্যালিফোর্নিয়ার আছে তারা বুঝবা। ভড্ডা মানে হচ্ছে বড় আর কি। আমার সোনার বাংলা, হ্যাঁ, মানে আমার সোনার বাংলা লেখার সাইজটা সোনার বাংলার চেয়ে বড় আর কি। মানে মানচিত্রে বাংলাদেশটা যত ছোট দেখা যায়, ও আমার সোনার বাংলা লেখাটা তার চেয়েও বড়। হ্যাঁ, ওটাকে পাশাপাশি রাখলে বাংলাদেশের মানচিত্র চেয়ে বড় হয়ে যাবে।
তো যাদের লেখা বড় তা নিশ্চয়ই তাদের পেজ অনেক বেশি লাগবে। আবার কারো লেখা হচ্ছে কিরকম, আমার সোনার বাংলা। এখন খেয়াল করো, এই যে আমার সোনার বাংলা, এই আমার লিখতে যতটুকু জায়গা লাগছে, এই আমার সোনার বাংলা লিখতে আমার ততটুকু জায়গা লাগে না, রাইট? সো ইট ডিপেন্ডস, তোমাকে খেয়াল রাখতে হবে ওয়ার্ডিং এর উপর, কয় ওয়ার্ড তুমি লিখছো, রাইট? কয় পেজ লিখছো ডাজন্ট ম্যাটার। পেজ একটা বোগাস জিনিস, হ্যাঁ। অনেকে চিন্তা করে যে না পরীক্ষার খাতা ভরাইতে হবে, হ্যাঁ, পরীক্ষার খাতা ভরে ফেলতে হবে যেন টিচার দেখেই নাম্বার দেয়। মনে রাখবো টিচার খাতা গুনে নাম্বার দেয় না। খাতা গুনে নাম্বার দিলে এই যে আমার সোনার বাংলা লেখা, এই যে দুনিয়া মানে কি বলা যায় আজরাইলের চোখের সমান সমান একটা একটা অক্ষর লেখা, এই ব্যক্তিটারই তো বেশি নাম্বার দেওয়ার কথা, তাই না? ওকে, সো সেজন্য খুবই বেসিক কথা হচ্ছে ইট ডাজন্ট ম্যাটার হাউ মেনি পেজেস ইউ আর রাইটিং, ইট ম্যাটার্স হাউ মেনি ওয়ার্ডস ইউ আর রাইটিং। ওকে, সো আরেকজন কমেন্ট করেছে, নামটা আমি পড়তে পারছি না, ZAYN, জেডটা বড় এটা ছোট, ওয়াইটা বড় এনটা ছোট, খুবই চমৎকার নাম। যে ভাইয়া আজকে বেসিক ইংলিশ লাইভ ক্লাসে দেখলাম আপনার চুল নাই, কিন্তু রাতের মধ্যে এত বড় হয়ে গেল কিভাবে? খুবই ফিলোসফিক্যাল কোয়েশ্চেন, রাইট? তোমার অবজারভেশনটা মানে আমাকে খুবই কি বলা যায়, খুবই পুলকিত করেছে, হ্যাঁ, গুড অবজারভেশন। আর কিভাবে হয়েছে সেটি তুমি চিন্তা করো, চিন্তা করে একটা রিপ্লাই দিও যে কিভাবে এত বড় হয়ে গেল, হ্যাঁ। টিপস প্রয়োজন হলে আমাকে জানাইও যে কিভাবে স্যার আপনি একদিনের মধ্যেই চুল বড় করে ফেললেন। ওকে, এটা একটা রহস্য হিসেবে থেকে যাক, মিস্ট্রি। ওকে, সো আমরা গ্রামার পার্টের আলাপ মোটামুটি করলাম, তারপর হচ্ছে কম্পোজিশন পার্টের আলাপও মোটামুটি করলাম। এখন আমরা একটু ডিটেইলস আলোচনার দিকে যাব, অর্থাৎ আমরা সরাসরি কোয়েশ্চেন সলভের দিকে যাব। অর্থাৎ আমরা যতক্ষণ অনেক কথা বলছি কিভাবে হয় সেটা দেখেছি, এখন যেটা দেখবো আমরা একদম ফুল লেন্থ কোয়েশ্চেন, এটা দেখতে কেমন, সুন্দর না কালা, ভালো না ধলা, এই জিনিসগুলো দেখার চেষ্টা করবো আর কি। তো সেক্ষেত্রে আমরা যে কোয়েশ্চেনটা নিয়েছি সেটা হচ্ছে যশোর বোর্ডের 2023 সালে আসছে, হ্যাঁ। এই 23 সালে আসা কোয়েশ্চেনটা আমরা একটু সলভ করার চেষ্টা করি। ওকে, তো কমপ্লিট দ্য টেক্সট উইথ সুইটেবল প্রিপোজিশনস, রাইট? সো আমরা জানি 1 নাম্বার কোয়েশ্চেনটা সলভ করার জন্য আমাদের গ্রামাটিক্যাল যে টুলসটা প্রয়োজন হয়, সেই টুলসটা হচ্ছে কি, প্রিপোজিশন। সেই টুলসটা কি, প্রিপোজিশন। ওকে, তার মানে এখানে প্রত্যেকটা গ্যাপে আমাদের একটা করে প্রিপোজিশন বসাইতে হবে। এখন কোয়েশ্চেন সলভ করার আগে দুইটা কথা বলি। আমি সবসময় দুইটা কথাই বলবো আর কি, দুইটার বেশি বলবো না। সেটা হচ্ছে প্রিপোজিশন দুই ধরনের হয়। 1 নাম্বার হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মানে কি? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মানেটা হচ্ছে তোমাকে ওই জায়গায় কোনো গ্রামাটিক্যাল মানে চিন্তা করতে হবে না যে এখানে কোন বিবেচনায় এই প্রিপোজিশনটি বসছে, এটা নিয়ে তোমার বিস্তর গবেষণার দরকার নেই। জাস্ট তোমাকে দেখতে হবে এই ওয়ার্ডটা কি, তার আগে ওয়ার্ড থাকবে, ওই ওয়ার্ডের সাথে কোন প্রিপোজিশনটা সব সময় বসে। ফর এক্সাম্পল আমরা জানি উই ক্যান রিলাই, এই রিলাই ওয়ার্ডটা আছে, আমরা জানি রিলাই ওয়ার্ডের সাথে সব সময় প্রিপোজিশন হিসেবে কোনটা বসে, প্রিপোজিশন হিসেবে সব সময় বসে অন। রিলাই অন দেম, তাদের উপর ভরসা করা। বাংলা বলার সময় কিন্তু এই যে উপর শব্দটা চলে আসছে, তাই না? তুমি কি তার উপর ভরসা করো? ডু ইউ রিলাই অন হিম? তার উপর ভরসা করা, তাহলে রিলাই এরপরে প্রিপোজিশন হিসেবে অন বসে। নো এক্সপ্লেনেশন, এটার কোনো ব্যাখ্যারই দরকার নাই, আমরা জানি কি এখানে অন বসে। সেটাকে বলা হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অর্থাৎ কোনো ব্যাখ্যা বিশ্লেষণের দরকার নেই, জাস্ট দেখতে হবে কি কোন ওয়ার্ডটা আছে তার সাথে কোন প্রিপোজিশনটা বসে। 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে গ্রামাটিক্যাল ইউজ অফ প্রিপোজিশন। গ্রামাটিক্যাল ইউজ অফ প্রিপোজিশন সেটা কেমন? যেমন আমরা অনেকগুলো প্রিপোজিশনের কায়দা কানুন পড়েছি, কেমন অনেকগুলো প্রিপোজিশনের কায়দা কানুন পড়েছি, যেমন ছোট জায়গার জন্য এট বসে, বড় জায়গার জন্য ইন বসে, কোনো কিছু উপরে থাকলে অন বসে, আরেকটু উপরে থাকলে অ্যাবভ বসে, কোনো কিছু নিচে থাকলে আন্ডার বসে, আবার আরেকটু নিচে থাকলে বিলো বসে। সো গ্রামাটিক্যাল কিছু ব্যবহার রয়েছে। সো সেই গ্রামাটিক্যাল বিবেচনায়ও আমাদেরকে অনেক সময় প্রিপোজিশন বসাতে হয়।
অর্থাৎ দুইটা ওয়ে আছে, যে দুইটা ওয়েতে আমরা প্রিপোজিশন বসাই। এক নাম্বার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, দুই নাম্বার গ্রামাটিক্যাল ইউজ অফ প্রিপোজিশন। প্রশ্ন নাম্বার 2, স্যার এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো আমি কিভাবে শিখব? তাহলে খুব সুন্দর করে তোমাদের বইতে অনেকগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেয়া থাকে, সেই প্রিপোজিশনগুলো একটু মুখস্থ করতে হবে। রিলাইয়ের পরে যে অন হয় এটা তো তোমাকে মুখস্থ করতে হবে, মুখস্থ না করলে তুমি পারবা না, বুঝতে পারছো? এটা মুখস্থ করতে হবে। আর গ্রামাটিক্যাল ইউজ অফ যেটা আছে সেটা আমাদেরকে প্রথমত একটু শিখতে হবে বই থেকে, শিখে তারপর সেখান থেকে একটু প্র্যাকটিস করতে হবে। আদারওয়াইজ দেখা যাবে যে একটা জায়গায় আরেকটা বসায় ফেলতেছো, অ্যাড বসানোর কথা ওখানে বসায় ফেলছো ইন অথবা অন। তো সেজন্য এই ইউজগুলো একটু আমাদেরকে দেখতে হবে। ওকে, সো লেটস সলভ দ্য কোয়েশ্চেন দ্যাট was come across on 2022 Joshua board. Okay, books are really our best friends as we can rely. তো আমি বললাম না রিলাই থাকলে পরে কি হয়, রিলাই থাকলে সরাসরি অন বসাই দিলাম। দেন when we are bored, যখন আমরা বোর্ড অনেক বেশি বিষণ্ণ, আপসেট হতাশ, ডিপ্রেসড হতাশ সেম অর্থ, লোনলি যখন আমরা একাকী, অ্যানয়েড বিরক্ত, রাইট? সো যখন আমরা বিরক্ত, হতাশ, ক্লান্ত, বিশ্রান্ত, পরিশ্রান্ত, তখন আমরা বইয়ের উপর ভরসা করতে পারি, রাইট? কারণ বই আমাদের বন্ধু। দে শেয়ার আস ইনফরমেশন, রাইট? তারা শেয়ার করে। তোমরা আমাকে একটু বলো তো, শেয়ার থাকলে এরপর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে কি বসে? শেয়ার থাকলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে কি বসে একটু বলো। শেয়ার থাকলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে কি বসে? কমেন্ট করে জানাও। শেয়ার থাকলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে কি বসে? রাইট। সো আমরা কিন্তু একদম বাংলা পড়ার সময়ই বলি, সেটা কি বলি? আমার সাথে একটু শেয়ার কর। কি বলি? আমার সাথে একটু শেয়ার কর, তাই না? তাহলে সাথে ইংরেজি কি? খুব স্বাভাবিকভাবে সাথে ইংরেজি উইথ, তাই না? তাহলে দে শেয়ার, তারা শেয়ার করে। তারা মানে কারা এখানে? বইগুলো। কাদের সাথে শেয়ার করে? এই যে আমাদের সাথে, আস। তাহলে মাঝখানে কি বসবে? মাঝখানে বসবে উইথ। দে শেয়ার উইথ আস, তারা আমাদের সাথে শেয়ার করে। কি শেয়ার করে? ইনফরমেশন অ্যান্ড নলেজ whenever we need, যখনই আমাদের দরকার হয় তখনই আমাদের সাথে ইনফরমেশন শেয়ার করে, নলেজ শেয়ার করে, রাইট? দে এনাবল আস, তারা আমাদেরকে কি করে? এনাবল করে, সক্ষম করে গড়ে তোলে। কি হিসেবে? টু হ্যাভ আ গ্লিমস। হ্যাঁ, আ গ্লিমস মানে কি? এক ঝলক, মানে এক টুকরা, একটুখানি। সো এনাবল আস টু হ্যাভ, জানতে। এখানে টু হ্যাভ মানে কি? জানতে। তারা আমাদেরকে সক্ষম করে তুলে। কি কিসের সক্ষমতা? টু হ্যাভ, টু জানতে। আ গ্লিমস, কালচার, সংস্কৃতির এক ঝলক। তাহলে কি বলেছি? সংস্কৃতির। সো যখন কোন একটা জিনিসের বাংলায় র বিভক্তি থাকে, হ্যাঁ, এটাকে আমরা বলি পজেসিভ থাকে, র বিভক্তি, তখন মাঝখানে কি বসে? অফ। আ গ্লিমস অফ কালচার্স, সংস্কৃতিগুলোর এক ঝলক। ট্রেডিশনস, ট্রেডিশন মানে কি? ঐতিহ্য। আর্টস মানে কি? শিল্পকলা। হিস্ট্রি মানে কি? ইতিহাস। জিওগ্রাফি মানে কি? ভূগোল। হেলথ মানে কি? স্বাস্থ্য। সাইকোলজি মানে কি? মানসিক স্বাস্থ্য। অ্যান্ড মেনি আদার সাবজেক্ট অ্যান্ড অ্যাসপেক্টস অফ লাইফ, বলে জীবনের বিভিন্ন ধারা, গতিধারা, যেমন সাইকোলজি, হেলথ ইত্যাদি সম্পর্কে এক ঝলক জানতে আমাদেরকে, মানে এক ঝলক জানতে আমাদেরকে কি করে তুলে? আমাদেরকে এনাবল করে তুলে, সক্ষম করে গড়ে তোলে। তাহলে এখানে অফ কেন হচ্ছে? কারণ হচ্ছে যখন বাংলায় র বিভক্তি থাকে, কোনো কিছুকে আরেকটা জিনিসের সাথে সংযুক্ত করার জন্য, পজেশন বোঝানোর জন্য মাঝখানে অফ বসে, রাইট? সো গুড বুকস অলওয়েজ গাইড আস। গুড বুকস অলওয়েজ গাইড আস, আমাদেরকে গাইড করে। সো এখন এই গাইড যখন শুনি, গাইড মানে কি? পথ প্রদর্শন করা। কোন দিকে পথ প্রদর্শন করে? ভালোর দিকে, খারাপের দিকে। দেখো বাংলার মধ্যে আমরা দিকে ওয়ার্ডটা উচ্চারণ করতেছি, রাইট? সো যখন বাংলা আমরা দিকে বলছি, তার ইংরেজি কি বলতো?
to always guide us to the right path dash of। এবার বলো রাইট পাথ মানে সঠিক পথ জীবন, তাহলে এটার বাংলা কি? বাংলাটা হচ্ছে জীবনের সঠিক পথ। বাংলা কি? জীবনের সঠিক পথ। তাহলে জীবনের সঠিক পথ মাঝখানে কি বসবে বলো? জীবনের সঠিক পথ আমরা একটু আগে দেখছি কিন্তু গ্লিমস অফ বসাইছিলাম, তাহলে জীবনের সঠিক পথ যখন বলছে র বিভক্তি আসছে না, তাহলে আমরা বসাতে পারি রাইট পাথ অফ লাইফ, জীবনের সঠিক পথ। অথবা আমরা বলতে পারি জীবনে সঠিক পথ। হ্যাঁ, মানে জীবন আমাদের এই জীবনে সঠিক পথ খুঁজে পেতে সহযোগিতা করে, অথবা জীবনের সঠিক পথ খুঁজে পেতে সহযোগিতা করে। দুইটা আমরা বসাইতে পারি, অফও বসাতে পারি, ইনও বসাতে পারি, তাই না? যে কোনো একটা প্রিপোজিশন বসাতে পারি। এরপরে রিডিং গুড বুকস হেল্পস আস আন্ডারস্ট্যান্ড, যে ভালো বই পড়ার মধ্য দিয়ে তারা আমাদেরকে বুঝতে সহযোগিতা করে দ্য ওয়ার্ল্ড আস বেটার, দ্য ওয়ার্ল্ড আস বেটার। এখন বলো তোমরা আমাকে একটু বলো, ওকে তোমরা একটু বলো যে দ্য ওয়ার্ল্ড আস বেটার এখানে কি বসবো, কি বসানো উচিত? ভালো বই পড়ার মধ্য দিয়ে, মানে ভালো বই পড়ার মধ্য দিয়ে আমাদের বুঝতে সহযোগিতা করে দ্য ওয়ার্ল্ড ড্যাশ আস বেটার, দ্য ওয়ার্ল্ড ড্যাশ আস বেটার। হ্যাঁ, তাহলে এখানে কি বসানো উচিত? দ্য ওয়ার্ল্ড আস বেটার। তাহলে দেখো আমি যদি এখানে দ্য ওয়ার্ল্ড ইন আস বসাই, আমাদের মধ্যে জীবন মানে আমাদের মধ্যে পৃথিবী হয় না। যদি বসাই অফ আস তাহলে হয় আমাদের পৃথিবী, না তাও হয় না। এখানে কি বসানো যায়? যদি আমি বসাই দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড আস, আমাদের চারপাশে, অর্থাৎ আমরা মানুষ সেন্টারে, আমাদের চারপাশে যত পৃথিবী আছে, যত জগৎ আছে, সেই জগৎ সম্পর্কে ভালো মতো বুঝতে আমাদেরকে সহযোগিতা করে। এখানে কি বসাচ্ছি? অ্যারাউন্ড বসাচ্ছি। তাহলে কি হিসেবে? ওই যে আমরা বলছিলাম না গ্রামাটিক্যাল ইউজ, তাহলে গ্রামাটিক্যাল ইউজ হিসেবে এই জায়গায় কি বসছে? অ্যারাউন্ড বসছে, অ্যারাউন্ড। এরপরে while reading books, বই পড়ার সময় we build new and creative thoughts, আমরা বই পড়ার সময় নতুন নতুন চিন্তা, মানে নতুন নতুন এবং ক্রিয়েটিভ সৃজনশীল চিন্তা গ্রো করি। ইমেজেস অ্যান্ড অপিনিয়ন্স, ইমেজ তৈরি করি, অপিনিয়ন্স তৈরি করি ড্যাশ আওয়ার মাইন্ড, কোথায়? আমাদের মনে। কোথায়? আমাদের হৃদয়ে, আমাদের মনে। এখন বলো প্রিপোজিশন হিসেবে আমরা কোনটাকে বসাবো? কোথায়? আমাদের হৃদয়ে, আমাদের মনের মধ্যে। তাহলে অপিনিয়ন ইন আওয়ার মাইন্ড, আমাদের হৃদয়ের মধ্যে। তাহলে ইন বসছে কেন? কারণ এটা মধ্যে বুঝাচ্ছে, রাইট? এরপরে দিস হ্যাবিট হেল্পস আস এক্সপ্লোর লাইফ ডিফারেন্ট পার্সপেক্টিভস, জীবনের বিভিন্ন উপধারা, ধারা উপধারা সম্পর্কে আমাদেরকে বুঝতে সহযোগিতা করে, রাইট? তাহলে দিস হ্যাবিট হেল্পস আস এক্সপ্লোর লাইফ, জীবনকে এক্সপ্লোর করতে, হ্যাঁ, ডিফারেন্ট পার্সপেক্টিভ। তাহলে কোন জায়গা থেকে? ফ্রম ডিফারেন্ট পার্সপেক্টিভ, অর্থাৎ জীবনের বিভিন্ন পার্সপেক্টিভ থেকে, বিভিন্ন জায়গা থেকে জীবন সম্পর্কে আমাদেরকে বুঝতে সহযোগিতা করে, রাইট? অর্থাৎ জীবনের যে অনেকগুলো অ্যাঙ্গেল রয়েছে সেই অ্যাঙ্গেলগুলো সম্পর্কে আমাদেরকে জ্ঞান দান করে। ইন আদার ওয়ার্ডস ইট হ্যাজ সেভারাল পজিটিভ ইফেক্টস। ইফেক্টস মানে কি? ইফেক্টস মানে হচ্ছে কি বলতো? ইফেক্ট মানে হচ্ছে এটার ফলাফল আর কি, প্রভাব। ইট হ্যাজ সেভারাল পজিটিভ ইফেক্টস আওয়ার বডি, কোথায়? অন আওয়ার বডি, মাইন্ড, সোল, আমাদের হৃদয়, আমাদের শরীর এবং আমাদের মনের মধ্যে এক ধরনের পজিটিভ ইফেক্ট ফেলে। ইনফ্যাক্ট দ্য হ্যাবিট অফ রিডিং ইজ ওয়ান দ্য বেস্ট কোয়ালিটিস দ্যাট আ পারসন ক্যান পজেস, একজন ব্যক্তি যে যে কোয়ালিটি অর্জন করতে পারে তার মধ্যে সবচেয়ে বেস্ট হচ্ছে কোনটা? বই পড়া। এখন বলো তো ওয়ান দ্য বেস্ট, ওয়ান দ্য বেস্ট এর মাঝখানে কি থাকে? খুবই সিম্পল, সেটা হচ্ছে ওয়ান অফ দ্য থাকে। আমরা জানি না
যে ওয়ান অফ দ্য বেস্ট, হি ইজ ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস। বুঝতে পেরেছো? তাহলে ওয়ান থাকলে এরপরে যদি সুপারলেটিভ থাকে তার মাঝখানে অফ বসে, তাহলে খুব সিম্পলি ওয়ান অফ দ্য বেস্ট, রাইট? সো অর্থাৎ 10টা গ্যাপ ছিল, সে 10টা জায়গায় আমাদেরকে প্রিপোজিশন বসাতে হয়েছে। এই কোয়েশ্চেনটা আসছিল কোথায়? যশোর বোর্ডে। কত সালে? 2023 সালে, রাইট? তো এই জায়গায় সলভ করার সময় জাস্ট দুইটা জিনিসই তোমাদের খেয়াল রাখতে হবে। এক, সেটা হচ্ছে গ্রামাটিক্যাল বিবেচনায় কি প্রিপোজিশন হচ্ছে নাকি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে। আমরা এই জায়গায় দেখেছি কিছু কিছু জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয়েছে, আর কিছু কিছু জায়গায় আমাদেরকে গ্রামাটিক্যাল বিবেচনায় সেখানে বসাতে হয়েছে, রাইট? সো আশা করি তোমাদের কাছে এই বিষয়টা সহজই মনে হবে। এবং একটা ডিসক্লেমার, সেটা হচ্ছে এই কোয়েশ্চেনে ভালো করার ওয়ে কোনটা? ওয়ে হচ্ছে প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। যত বেশি সম্ভব প্র্যাকটিস করবা, কারণ উইদাউট প্র্যাকটিস তুমি অনেক বেশি কনফিউজড হয়ে যাবে। তোমার কাছে মনে হবে আনসার কি এটা নাকি ওইটা, নাকি মনে হচ্ছে অ্যান্সারটা হচ্ছে না মনে হয়, রাইট? সো যত বেশি তুমি এখানে প্র্যাকটিস করবা তত তোমার কনফিউশন গুলো কাটবে। সো তোমরা বুঝতে পেরেছো কিনা প্লিজ লেট মি নো, আমাকে একটু কমেন্ট করে জানাও যে তোমরা বুঝতে পেরেছো কি না। রাইট, সো লেটস মুভ অন টু দ্য নেক্সট ওয়ান। দ্বিতীয় যে প্রশ্নটা, সেই প্রশ্নে চলে যাই। সে প্রশ্নটা তোমরা অলরেডি জানো যে আমাদের কিছু স্পেশাল ওয়ার্ডস এবং ফ্রেজেস ইউজ করতে হয়, যে স্পেশাল ওয়ার্ডস এবং ফ্রেজগুলো বক্সে দেয়া থাকে, রাইট? সো বক্স থেকে ধরে ধরে আমরা জাস্ট বসাই দেব কোন জায়গায় কোনটা হয়। তো এটা একটা ডিফারেন্ট ডিসকাশন যে কোনটা কোথায় বসে, তারপর আমরা বসানোর সময় স্লাইডলি আলোচনা করার চেষ্টা করব, রাইট? তাহলে ম্যানার্স মেক আ ম্যান। সহজ কথা হচ্ছে একজন মানুষ তৈরি করে কিসে? ম্যানারে। যার ম্যানার নাই সে মানুষই না, আসলে সে চতুষ্পদ জন্তুর সমান। স্টুডেন্টস প্র্যাকটিস গুড ম্যানার্স ইন এভরিডে লাইফ। তাহলে শিক্ষার্থীদের জীবনে গুড ম্যানার প্র্যাকটিস করা দরকার। এখন এখানে অ্যাপারেন্টলি মনে হচ্ছে না উচিতব্য বুঝাচ্ছে, শুড বুঝাচ্ছে, রাইট? তাহলে স্টুডেন্ট শুড প্র্যাকটিস গুড ম্যানার ইন এভরিডে লাইফ। স্টুডেন্টদের উচিত তাদের ব্যক্তিগত জীবনে ভালো ভালো অভ্যাসগুলো অনুশীলন করা। কিন্তু আনফর্চুনেটলি খুঁজে দেখো এই 10টা গ্যাপের মধ্যে, অর্থাৎ 10টা অপশনের মধ্যে কোথাও কিন্তু শুড নাই। আমাদেরকে দেখতে হবে তাহলে কোন অপশনটা নিলে শুডের অর্থ দেয়। তাহলে আমরা খুব সহজেই জানি হ্যাড বেটার। এই হ্যাড বেটারের অর্থ কিরকম? অর্থ হচ্ছে শুড। তাহলে হ্যাড বেটার কোথায় বসে? যেখানে শুড বসতো, অর্থাৎ উচিত বোঝানোর জন্য। কারণ আমার খাওয়া উচিত, আই শুড ইট রাইস। আমার যাওয়া উচিত, আই শুড গো নাও। তো এই শুডের পরিবর্তে আমি চাইলে হ্যাড বেটারও বসাতে পারি, আই হ্যাড বেটার গো নাও, আই হ্যাড বেটার ইট রাইস। বুঝতে পেরেছ? রাইট। এরপরে ইউ লুক এক্সস্টেড। এক্সস্টেড শব্দের অর্থ তোমরা জানো হয়তো। এক্সস্টেড মানে হচ্ছে মানে মারাত্মক ক্লান্ত, টায়ার্ড। হ্যাঁ, ইউ টেক রেস্ট টু ফ্রেশ ইউরসেলফ। হ্যাঁ, তোমার ফ্রেশ হওয়া দরকার, টু রিফ্রেশ ইউরসেলফ, তোমাকে রিফ্রেশ করার জন্য, নিজেকে কি করার জন্য? রিফ্রেশ করার জন্য তোমার রেস্ট নেওয়া দরকার। হ্যাঁ, তাহলে দরকার বুঝাই কি? দরকার বুঝাই এরকম, এই আমরা দেখতে পাচ্ছি হ্যাভ টু অথবা হ্যাজ টু, যে কোনো একটা, এখানে অবলিক হবে, হ্যাভ টু অথবা হ্যাজ টু। তাহলে যেহেতু ইউ আছে, হ্যাজ টু হবে না, তাহলে কি হবে? হ্যাভ টু। ইউ হ্যাভ টু টেক রেস্ট টু রিফ্রেশ ইউরসেলফ। তোমার নিজেকে রিফ্রেশ করার জন্য একটু বিশ্রাম নেওয়া দরকার, একটু বিশ্রাম নেওয়াটা প্রয়োজন। রায়হান হ্যাজ নট ইয়েট, এই যে আমার নাম চলে আসছে এখানে, যশোর বোর্ডকে ধন্যবাদ আমার নামটা প্রশ্নে দেওয়ার জন্য। হ্যাজ নট ইয়েট গট ফার্স্ট ডোজ অফ কোভিড-19 ভ্যাকসিন। বলতেছে রায়হান এখনো পর্যন্ত কোভিড-19 ভ্যাকসিনের ফার্স্ট ডোজটি নেয় নাই। এটা সত্য কথা, আমি এখনো পর্যন্ত নিই নাই। থ্যাংক ইউ ফর প্রোভাইডিং অ্যাপ্রোপ্রিয়েট ইনফরমেশন। এরপরে বলতেছে বুস্টার ডোজ। বুস্টার ডোজ মানে কি? মানে সাধারণত প্রথম ডোজ নেওয়ার পরে এরপরে ওইটাকে বুস্ট করার জন্য, ওইটাকে আরেকটু শক্তিশালী করার জন্য আরেকটা ডোজ নেওয়া হয়, যেটাকে বলা হয় বুস্টার ডোজ, রাইট? সো বলতেছে সে প্রথম ডোজে নেয় নাই,
বুস্টার ডোজের তো প্রশ্নই আসে না। এই যে আমি বললাম প্রশ্নই আসে না যে সে ফার্স্ট ডোজটাই নেয় নাই আবার বুস্টার ডোজের কথা বলতেছো, সে ভাতই খাইতে পারে না আবার বিরিয়ানির কথা বলতেছো, সে পরীক্ষায় পাসই করতে পারে না আবার A+-এর কথা বলছো, রাইট? এই যে কোনো একটা কাজ পারে না, যখন পরে গ্যাপের পরে দেখবা যে এর চেয়ে বড় একটা কাজ আছে। যেমন আমি যদি বলি হি ক্যান নট ওয়াক, সে হাঁটতে পারে না, ড্যাশ রান, তাহলে দেখো হাঁটা এটা চেয়ে রান দৌড়ানোটা বড় কাজ না, তখন মনে করবে এই জায়গা হবে লেট অ্যালোন। সে হাঁটতেই পারে না আবার দৌড়াবে কখন, সে পাসই করতে পারে না আবার A+ পাবে কখন, তাহলে এখানে বসবে কি লেট অ্যালোন। লেট অ্যালোন মানে হচ্ছে প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। ওকে, ডি নাম্বার, আওয়ার স্প্রিং ইজ ভেরি চার্মিং। ডিউরিং স্প্রিং মানে আমাদের বসন্ত খুবই চমৎকার। ডিউরিং স্প্রিং, স্প্রিং এর সময় ভ্যারিয়াস কাইন্ডস অফ ফ্লাওয়ার্স ব্লুম, অনেক ধরনের ফুল ফুটে, রাইট? সিমস দ্যাট এভরিথিং হ্যাজ গট আ নিউ লাইফ। তাহলে সিমস মানে কি মনে হয়, কি মনে হয়, তাহলে এখানে একটা সাবজেক্ট হবে, জায়গাটা কার, সাবজেক্টের। তাহলে সাবজেক্টের জায়গায় বসতে পারে কে বলো তো, হয় দেয়ার বসতে পারে না হলে ইট বসতে পারে। এখন বলো দেয়ারের পরে সিমস হয়, দেয়ারের পরে সিমস হয়, হ্যাঁ হতে পারে যদি তারপরে আরো একটা কি থাকে, নাউন বা প্রনাউন থাকে, কারণ আমরা জানি দেয়ারটা কি একটা, দেয়ারটা হচ্ছে অ্যাডভার্ব। সো অ্যাডভার্ব যদি সাবজেক্ট হিসেবে বসে তারপরে আরো একটা নাউন থাকা লাগে, বুঝতে পারছো? তো এখানে কোনো নাউন নাই, সেজন্য এখানে ইট বসবে, যেহেতু দেয়ার বসার সুযোগ নাই ইট বসবে। ইট সিমস দ্যাট, এটি মনে হয় যে এভরিথিং হ্যাজ গট আ নিউ লাইফ, সবকিছু নতুন জীবন পেয়েছে, ড্যাশ রিয়া ড্যাশ দ্য ফ্রোজেন মাউন্টেন পিক ড্যাশ, অর্থাৎ দুইটা ড্যাশ আছে, তাই দুইটা ড্যাশ আছে এরকম জায়গা কোনটা বলো তো? তাহলে হতে পারে এক নাম্বার এটা, সরি এক নাম্বার কি হোয়াট ডাস, হ্যাঁ হোয়াটস দ্য ফ্রোজেন মাউন্টেন লাইক, যে ফ্রোজেন মাউন্টেনটা দেখতে কেমন, অথবা হোয়াট ডাজ ফ্রোজেন মাউন্টেন পিক লুক লাইক, কোনটা হবে বলো তো? এখন যদি আমি এটা বসাই তাহলে যেটা হবে এখানে আর কোনো ভার্ব কিন্তু নাই, মানে একটা কোয়েশ্চেন তৈরি করার জন্য যে একটা অক্সিলারি ভার্ব লাগে, কি লাগে, অক্সিলারি ভার্ব লাগে, ওই অক্সিলারি ভার্বটা থাকে না। হ্যাঁ, তো যদি আমি বলি হোয়াট ডাজ দ্য ফ্রোজেন মাউন্টেন পিক লুক লাইক, তখন অক্সিলারি ভার্বটাও থাকে এবং মূল ভার্বটাও থাকে। অক্সিলারি ভার্ব কোনটা, ডাজ, আর মেইন ভার্ব কোনটা, লুক, বুঝতে পারছো? তাহলে রিয়া হোয়াট ডাজ দ্য ফ্রোজেন মাউন্টেন পিক লুক লাইক, যে ফ্রোজেন, ফ্রোজেন মানে তো বুঝোই তুষারাবৃত্ত আর কি, বলে তুষারাবৃত্ত মাউন্টেন পিক মানে হচ্ছে পর্বতের চূড়া দেখতে কেমন, প্রশ্ন করছে একটা, ফাইন। পূর্ণিমা ইট লুকস লাইক, এই যে এখান থেকে আমরা বুঝে যাই এখানে লুক লাইক আছে, ওখানেও লুক লাইক আছে। আ হোয়াইট ডোম, কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার রেবেল পয়েট, হি ড্যাশ ইন চুরুলিয়া অফ ওয়েস্ট বেঙ্গল। তাহলে খুব সহজ কথাই, এখানে একটা জায়গার নাম আছে, তাহলে নজরুল কি করছে, জন্মগ্রহণ করছে, তাহলে কোথায় আছে, এই যে ওয়াজ বর্ন, নজরুল ওয়াজ বর্ন। তাহলে কেমনে বুঝলাম, কারণ এরপর একটা ইন দিয়ে জায়গার নাম আছে, তাহলে কোন জায়গায় স্পেসিফিকলি নজরুল জন্মগ্রহণ করেছে। এরপরে দ্য স্কাই ইজ ক্লাউডি অ্যান্ড ইট মে স্টর্ম এট এনি মোমেন্ট, বলতেছে আকাশ মেঘাচ্ছন্ন, যে কোনো মুহূর্তে বৃষ্টি হতে পারে, রাইট? বৃষ্টি না, স্টর্ম মানে ঝড় হতে পারে। সো উই শুড স্টার্ট আওয়ার জার্নি, আমাদের জার্নি শুরু করা দরকার, পসিবল, হ্যাঁ সম্ভব, তাহলে যত দ্রুত সম্ভব, যত দ্রুত সম্ভব সেন্টেন্স দেখলেই বোঝা যায়। তো আমরা বলি না যে বন্ধু as soon as possible আমার টাকাটা ফেরত দে, এই as soon as possibleটা কিন্তু আমরা বন্ধু বান্ধবের সাথে কথা বলার সময় বলি। সো বলতেছে যেহেতু একটু পরেই ঝড় শুরু হবে, আমাদের যত দ্রুত সম্ভব জার্নি শুরু করা দরকার, তাহলে as soon as possible, যত দ্রুত সম্ভব, as soon as possible। এরপরে ড্যাশ ইউর ফ্যামিলি, তাহলে দুইটা গ্যাপ আছে, দুইটা গ্যাপ তো আছেই একটা জায়গায়, সেজন্য আমরা এটাকেই নিব। হোয়াটস ইউর ফ্যামিলি লাইক, তোমার ফ্যামিলি কি পছন্দ করে, আই বিলং টু আ নিউক্লিয়ার ফ্যামিলি, আমি একটা নিউক্লিয়ার ফ্যামিলিতে জন্মগ্রহণ করি, হয়ে গেল।
তারপর আই নাম্বার, আই ড্যাশ লার্ন দেন কোয়ারেল উইথ দ্যাম। তাহলে যদি দেখো যে কোন একটা সেন্টেন্সের মধ্যে দেন রয়েছে, কি রয়েছে, দেন রয়েছে, তাহলে তুমি সহজ ভাষায় উড রাদার বসাই দিবা। কি বসাই দিবা? উড রাদার বসাই দিবা। আই উড রাদার লার্ন, আমি বরং শিখবো, দেন কোয়ারেল উইথ দ্যাম, তাদের সাথে ঝগড়া করার পরিবর্তে। তাহলে খুব সহজ ভাষায় অর্থ হচ্ছে তাদের সাথে ঝগড়া করার পরিবর্তে বরং আমি কিছু শেখার চেষ্টা করব, আমি কিছু শিখবো। ফাইন। এরপরে যে নাম্বার ওয়াজ এ টাইম, তাহলে বাকি আছে একটা, সেটা হচ্ছে দেয়ার। খুব স্বাভাবিকভাবে এখানে আমরা কি বসাই দিলাম? দেয়ার। দেয়ার ওয়াজ এ টাইম ওয়েন পিপল ইউজ টু ট্রাভেল অন ফুট অর রাইডিং অ্যানিমালস, যে একটা সময় ছিল যখন মানুষেরা কি করত? মানুষেরা পায়ে হেঁটে অথবা কোনো প্রাণীর উপর চড়ে মানুষ ট্রাভেল করত। সো আমার কাছে মনে হয় পুরো ইংলিশ গ্রামারের ওয়ান অফ দ্য ইজিয়েস্ট পার্ট এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 2, যেটা তোমরা চাইলে খুব সহজেই সলভ করতে পারো আর কি। সো এই জিনিসটা একটু ভালো মতো পড়বা, কারণ 10টা কোয়েশ্চেন সলভ করলেই তুমি এখানে 5 নাম্বার পেয়ে যাবে, এবং এই 5 নাম্বার থেকে আমার কাছে মনে হয় 1 নাম্বারও হারানো উচিত না, কারণ এখানে ক্লু দেয়া থাকে। আমি অলরেডি ইজিলি কিভাবে করতে হয় সেটাও দেখিয়ে দিয়েছি। সো ডোন্ট নিড টু মেক মিস্টেকস, রাইট? ওকে, সো লেটস হ্যাভ এ শর্ট ব্রেক ফর ড্রিঙ্কিং ওয়াটার। আমরা জাস্ট 30 সেকেন্ডের একটা ব্রেকে যাই, পানি টানি খেয়ে নিতে পারো তোমরা যারা আছো, দেন উইল গো ফরওয়ার্ড। অলরাইট, সো তোমাদের ক্লাসে আবারও স্বাগত জানাচ্ছি। হোপফুলি তোমরা এখন আমাদের সাথে যুক্ত আছো। সো আমরা গ্রামাটিক্যাল পার্ট নিয়ে কথা বলছিলাম। সো সেই গ্রামাটিক্যাল পার্টের যে সেকেন্ড কোয়েশ্চেনটা, সেটা নিয়ে আমরা ব্রিফলি ডিসকাস করার চেষ্টা করেছি। এখন আমরা থার্ড যে কোয়েশ্চেনটা, যেটা সবচেয়ে প্রফিটেবল এবং সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের জন্য, কারণ এই 3 নাম্বার কোয়েশ্চেনে রয়েছে কি বলতো? সেখানে 10 নাম্বার রয়েছে। 10টা কোয়েশ্চেন সলভ করলে রয়েছে 10 নাম্বার। সো দিস ইজ ইনক্রেডিবলি ইম্পর্টেন্ট ফর আওয়ার এক্সাম। সো আমরা দেখি কিভাবে সলভ করতে পারি, কোন কোন বিষয়গুলো বিবেচনা রাখতে হবে সেটি আমরা আলাপ করার চেষ্টা করি। রাইট, দেখো, ফ্লোরেন্স নাইটিঙ্গেল ওয়ান্টেড টু বি এ নার্স উইথ এ ভিউ টু। তাহলে তোমাদের মনে থাকার কথা, এখানে ফ্রেজও বসাতে পারি, ক্লজও বসাতে পারি, অর্থাৎ একটা সিঙ্গেল ওয়ার্ড বসালে সেন্টেন্সটা ইনকারেক্ট। আবারও বলছি, এই ভুল তোমরা অনেকেই করে থাকো। একটা ওয়ার্ড বসালে সেন্টেন্সটা অর্থাৎ অ্যান্সারটা ইনকারেক্ট। হয় তোমাকে ফ্রেজ বসাতে হবে অথবা তোমাকে বসাতে হবে ক্লজ। ক্লজ মানে সেন্টেন্স, ফ্রেজ মানে গ্রুপ অফ ওয়ার্ড, অর্থাৎ একাধিক ওয়ার্ড। এখন রাইট ফর্মস অফ ভার্বের আলাপের মধ্যে আমরা একটা জিনিস পড়ছিলাম, সেটা হচ্ছে যদি উইথ আ ভিউ টু থাকে, এরপরে ভার্বটা কি হয় বলতো? এরপরে ভার্বটা সবসময় আইএনজি যুক্ত হয়। সো যখন আমরা সেন্টেন্সটা কমপ্লিট করব, তখন আমাদের নজরে রাখতে হবে এই গ্যাপের আগে কি অংশটা আছে, কারণ পরে যে অংশটা আমরা বসাবো সেই অংশটা এই আগের অংশটার সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে। অর্থাৎ আগে আছে প্রেজেন্ট টেন্স, তাহলে ওটার সাথে প্রেজেন্ট টেন্সে যাবে। আগে আসে পাস্ট টেন্স, তাহলে তার সাথে কি পাস্ট টেন্সে যাবে। এর আগে আসে উইথ আ ভিউ টু, তাহলে আমরা জানি এখানে এরপরে ভার্বের আইএনজি যুক্ত হয়, অর্থাৎ আগেরটার সাথে সংযোগ রেখেই, আগেরটার সাথে সমন্বয় করেই কিন্তু আমাদের পরবর্তী অংশটা লিখতে হবে। তাহলে ফ্লোরেন্স নাইটিঙ্গেল ওয়ান্টেড টু বি এ নার্স, একজন নার্স হতে চেয়েছিলেন। উইথ আ ভিউ টু, উইথ আ ভিউ টু মানে হচ্ছে ফর, জন্য। কি জন্য? ফর, জন্য। তাহলে আমরা বলতে পারি কি জন্য চাইছিলেন? উইথ আ ভিউ টু সার্ভিং। সার্ভিং মানে কি? হেল্প করা অথবা হেল্পিং। কাদের? দ্য সিক পিপল। সিক পিপল মানে কাদের? অসুস্থ মানুষদেরকে। অথবা আমরা সিক পিপল আর একটা সুন্দর ওয়ার্ড আছে, সেটা হচ্ছে এইলিং পিপল। এইলিং মানে কি? এইলিং মানেও সিকের মতো, অর্থাৎ সিক মানে অসুস্থ, এইলিং মানেও কি? অসুস্থ। তাহলে কেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল নার্স হতে চাইছিল? উইথ আ ভিউ টু হেল্পিং দ্য সিক পিপল, উইথ আ ভিউ টু সার্ভিং দ্য এইলিং পিপল, হেল্পিং দ্য এইলিং পিপল, রাইট? সো দ্যাটস ইট। ইফ আই হ্যাড দ্য উইংস, যদি আমার পাখা থাকতো, অফ এ বার্ড, পাখির, যদি আমার পাখির মতো ডানা থাকতো, আই ড্যাশ
তাহলে আমরা জানি যদি ইফ থাকে এরপরে পাস্ট ইনডেফিনিট টেন্স থাকে, কন্ডিশনাল সেন্টেন্সের নিয়ম হচ্ছে এরপরে উড বসে। তাহলে আই উড ফ্লাই, আমি উঠতাম। কোথায় উঠতাম? ইন দ্য স্কাই, আকাশে উঠতাম, রাইট? তাহলে খুব সহজ, উড ফ্লাই লিখলেও হবে। ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, যদি আমার পাখির পাখা থাকতো, আই উড ফ্লাই, আমি উঠতাম, রাইট? তাহলে যেহেতু কোন কন্ডিশন, এটাকে আমরা বলি সেকেন্ড কন্ডিশন। কি বলে? সেকেন্ড কন্ডিশন। তাহলে সেকেন্ড কন্ডিশন থাকলে কি হয়? এরপরে উড বসে। সি নাম্বার, ইউনিটি স্ট্রেংথ, ইউনাইটেড উই স্ট্যান্ড। তাহলে এরপরের অংশটা তোমরা জানো, এটা একটা প্রবাদ। প্রবাদ থাকলে প্রবাদে যেটা থাকে সেটাই লিখতে হয়। ডিভাইডেড উই ফল, রাইট? ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, এটা একদমই এটা প্রবাদ। সো প্রবাদে যে অংশটা যেভাবে দেয়া থাকে সেভাবে লিখতে হয়। সি নাম্বার গেল। ডি নাম্বার, টাইম প্লেজ এ ভেরি ক্রুশাল রোল ইন হিউম্যান লাইফ। উই ক্যানট প্রসপার ইন লাইফ, আমরা জীবনে উন্নতি করতে পারি না আনলেস, যদি না। তো আমরা জানি আনলেস থাকলে এর পরের সেন্টেন্সটা কি হয়? সবসময় পজিটিভ লিখতে হয়, নেগেটিভ সেন্টেন্স লেখা যায় না, কারণ আনলেস ওয়ার্ডটা নিজেই নেগেটিভ। বুঝতে পেরেছো? তাহলে যদি না, উই ক্যানট প্রসপার ইন লাইফ আনলেস উই ইউটিলাইজ টাইম। ওকে, যদি না আমরা সময়কে ইউটিলাইজ করি, সময়কে প্রপারলি আমরা ব্যবহার করি। বুঝতে পেরেছো? সো এখানে নট নেসেসারিলি আমি যেটা বলছি এটাই একমাত্র আনসার। তুমি অর্থের সাথে মিল রেখে গ্রামাটিক্যালি কারেক্ট ওয়েতে যে কোনো আনসার লিখতে পারো। বুঝতে পেরেছো? এরপরে ই নাম্বার, ওয়েন এভার মাই আঙ্কেল কামস টু আওয়ার হাউস, যখনই আমার আঙ্কেল আমাদের বাড়িতে আসে, হি ড্যাশ আই হ্যাভ নেভার সিন হিম কামিং টু আওয়ার হাউস এমটি হ্যান্ডেড। অর্থাৎ সে খালি হাতে কখনো আমাদের বাড়িতে আসে না। তার মানে কি? যখনই আসে তখন কিছু না কিছু নিয়ে আসে, রাইট? তাহলে হি ব্রিংস, ব্রিংস মানে কি? নিয়ে আসা। সামথিং, কিছু না কিছু, ফর মি, আমার জন্য, এটা লিখতে পারি আমরা, রাইট? হি ব্রিংস সামথিং ফর মি, সে আমার জন্য কিছু না কিছু নিয়ে আসে। I have never seen him coming to our house empty handed. So এটা শিখে রাখতে পারো, empty handed মানে কি? খালি হাতে, empty handed. ওকে, এফ নাম্বার, it is high time। তো আমরা জানি it is high time যদি থাকে পরবর্তী সেন্টেন্সটাতে কি হয়? past indefinite tense হয়। কি হয়? past indefinite tense, past indefinite tense। তাহলে it is high time you dash it is detrimental to health। সো ইট ইজ ডিট্রিমেন্টাল টু হেলথ মানে কি? এটি শরীরের জন্য ক্ষতিকর। তাহলে ইট ইজ হাই টাইম কি ক্ষতিকর? মনে করো স্মোকিং অথবা টেকিং ড্রাগ। তাহলে ইউ কি বলা যায় এখানে? ইউ এখানে লিখি, ইউ গেভ আপ স্মোকিং, রাইট? তাহলে ইট ইজ হাই টাইম ইউ গেভ আপ স্মোকিং। গেভ কেন লিখেছি? কারণ এখানে পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। কেন পাস্ট ইনডেফিনিট টেন্স হবে? তার কারণটা হচ্ছে এখানে ইট ইজ হাই টাইম আছে। সো ইট ইজ হাই টাইম থাকলে তারপরে যদি সাবজেক্ট থাকে, এরপরে যে ভার্বটা বসে, ভার্বটা সবসময় পাস্ট ইনডেফিনিট টেন্স। সেজন্য আমরা লিখেছি গেভ আপ স্মোকিং। সো সিগারেট খাওয়া ছেড়ে দেওয়ার এটাই উপযুক্ত সময়, কারণ এটি স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। এরপরে দ্য বক্স ইজ ভেরি হ্যাভি, বক্সটি অনেক ভারী। আর ইউ স্ট্রং ইনাফ, তুমি কি শক্তিশালী? তো আমরা জানি ইনাফ থাকলে এরপরে ভার্বের ইনফিনিটিভ হয়, টু যুক্ত হয় একটা। এরপরে যে ভার্বটা থাকে তার সাথে কি যুক্ত হয়? টু যুক্ত হয়। তাহলে আর ইউ স্ট্রং ইনাফ টু ক্যারি, ক্যারি মানে কি? বহন করা। টু ক্যারি দ্য বক্স, তুমি কি বক্সটা ক্যারি করতে যথেষ্ট স্ট্রং? Are you strong enough to carry the box? এখানে একটা কি হবে? কোয়েশ্চেন মার্ক হবে। তুমি কি বক্সটা গ্রহণ করতে কিংবা উত্তোলন করতে যথেষ্ট স্ট্রং, রাইট? তো জন ইজ ফন্ড অফ রিডিং, জন পড়তে অনেক বেশি পছন্দ করে। whenever he goes to the book fair, যখনই সে বই মেলায় যায়। তাহলে আমরা whenever দিয়ে আরো একটা পড়ছি। whenever থাকলে এরপরে
প্রেজেন্ট টেন্স থাকলে পরেরটাও প্রেজেন্ট টেন্স হবে। whenever he goes to the book fair, যখনই বই মেলায় যায়, he buys some books, right? Okay, what happened? Okay, অর্থাৎ he buys some book, সে কোনো না কোনো বই, okay, maybe there is the problem. He buys some book, সে কোনো না কোনো নতুন বই কেনার চেষ্টা করে। বুঝতে পেরেছো? এরপর রিমা ইজ এ গুড সিঙ্গার, সে ভালো সিঙ্গার। হি সিংস সো ওয়েল দ্যাট, সে এত ভালো গায় যে আমরা না শুনে পারি না, আমরা মনোযোগ না দিয়ে পারি না। তাহলে এরপরে সাধারণত সো দ্যাট থাকলে কি হয়? এরপরে ক্যান হয়, ক্যান। তাহলে হি সিংস সো ওয়েল দ্যাট উই ক্যান নট বাট লিসেন, রাইট? আমরা না শুনে পারি না, সে এত ভালো গান গায় যে আমরা তার গান না শুনে পারি না। ওকে, এরপরে যে নাম্বার, সিন্স বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি ড্যাশ উই শুড পুট এমফেসিস অন আওয়ার এগ্রিকালচারাল সেক্টর। তাহলে যেহেতু বাংলাদেশ একটি এগ্রিকালচারাল কান্ট্রি, তারপর কি বলতো? সিন্স বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, যেহেতু বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ অথবা কৃষিমুখী দেশ, উই শুড পুট এমফেসিস অন আওয়ার এগ্রিকালচারাল সেক্টর। তাহলে মাঝখানে আরেকটা সেন্টেন্স লিখতে হবে, যেহেতু বাংলাদেশ একটা কি এগ্রিকালচারাল কান্ট্রি, তাহলে এখানে লিখতে পারি উই নিড টু incentivize our farmer, right? যেহেতু বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, we need to incentivize our farmer, আমাদের কৃষকদেরকে ইনসেন্টিভাইজ করা দরকার, আমাদের কৃষকদেরকে প্রণোদিত করা দরকার, সহযোগিতা করা দরকার। we should put emphasis on our agricultural sector। এরপরে সেন্টেন্স হচ্ছে আমাদের উচিত আমাদের এগ্রিকালচারাল সেক্টরে ফোকাস করা। সো এখান থেকে কনক্লুশন যেটা, সে কনক্লুশনটা হচ্ছে প্রথমে দেখতে হবে যে অংশটা আছে এখানে, রাইট? তো যে অংশটা অলরেডি আছে সেটা একটু দেখতে হবে, সেটার গ্রামাটিক্যাল রুলটা বোঝার চেষ্টা করতে হবে। এরপরে যে গ্যাপটা রয়েছে সেই গ্যাপটা অর্থের সাথে মিল রেখে, মানে মিনিংটাকে সঙ্গতিপূর্ণ রেখে আমাদেরকে ফিল আপ করতে হবে। মনে করো তোমাকে এখানে দিল হঠাৎ করে একটি বিড়াল ড্যাশ, হ্যাঁ, হইতে পারে একটি বিড়াল পড়ে গেল, একটি বিড়াল চোখে পড়লো, তুমি লিখলা হঠাৎ করে একটি বিড়াল একটি হাতিকে খেয়ে ফেললো। আরে ভাই, বিড়াল তো হাতিকে খাইতে পারে না, তাই না? সো ইট হ্যাজ হিউজ ডিফারেন্স। তুমি যদি বলো যে হঠাৎ করে একটি বিড়াল মারা গেল, হঠাৎ করে একটি বিড়াল আমার চোখের সামনে দিয়ে চলে গেল, হঠাৎ করে একটি বিড়াল মাছ চুরি করে ফেললো, সবগুলাই অর্থ সঙ্গতিপূর্ণ। বাট তুমি যদি বলো হঠাৎ করে একটি বিড়াল হাতিকে খেয়ে ফেললো, ভাই তোমার মানে কথাটা গ্রামাটিক্যালি যতই কারেক্ট হোক না কেন, বাট স্টিল গ্রামাটিক্যালি কারেক্ট হলেও মানে মিনিংগতভাবে, অর্থগতভাবে এই জিনিসটা ইনকারেক্ট। ওকে, সো লেটস মুভ অন। আশা করি তোমরা বুঝতে পারছো যে 3 নাম্বার কোয়েশ্চেনটা কিভাবে সলভ করতে হবে। আমরা জাস্ট দেখার চেষ্টা করতেছি যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো কিভাবে আসে, কোন কোন জায়গা থেকে আসে আর কি। ওকে, রিড দ্য টেক্সট, ফিল ইন দ্য গ্যাপস উইথ কারেক্ট ফর্ম অফ ভার্ব অ্যাজ পার সাবজেক্ট অ্যান্ড কনটেক্সট। সো আমরা হয়তো ক্লাসের কলেবরে প্রত্যেকটা জিনিস ধরে ধরে দেখার সুযোগ পাবো না, হ্যাঁ, বাট কারণ হচ্ছে মানে প্রত্যেকটা টপিক আলাদা আলাদাভাবে ক্লাসের দাবি রাখে আর কি। কারণ এই জায়গায় আমি তোমাকে সলভ করে দিতে পারি জাস্ট, কারণ কেন হয়েছে, কেন হবে, কেন হওয়া উচিত, এই প্রশ্নগুলো অনেক লম্বা প্রশ্ন আর কি। হ্যাঁ, এই প্রশ্নগুলোর উত্তর দিতে গেলে আলাদা আলাদা ক্লাসের প্রয়োজন, রাইট? তো সেজন্য আমরা মানে এগুলো জাস্ট একটু তোমাদেরকে ডেমো দেখানোর চেষ্টা করছি। তো যদি তোমাদের কাছে মনে হয় যে না, আমাদের এইচএসসি পরীক্ষার আগে যদি আমরা এই বিষয়গুলো নিয়ে পূর্ণাঙ্গ একটা একটা করে ক্লাস পেতাম তাহলে আমাদের অনেক সহজ হতো,
তাহলে তোমাদের জন্য বিজনেস টাইটানের একটা অফার রয়েছে। সো সেই অফারটা আমরা একটু দেখার চেষ্টা করি। সো আমরা একটু দেখি যে বিজনেস টাইটান তোমাদের এই প্রশ্নটার সমাধানের জন্য, অর্থাৎ তোমরা যে বলতে চাচ্ছ যে আমাদের যদি প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা আলাদা আলাদা করে ক্লাস করার সুযোগটা পেতাম, আরো ডিপলি বুঝার সুযোগটি পেতাম, তাহলে ভালো হতো আর কি। তো সেজন্য তোমাদের জন্য একটা চমৎকার কোর্স নিয়ে আসছে, রাইট? এটি হচ্ছে এইচএসসি 2025 ফাইনাল রিভিশন কোর্স এক্সক্লুসিভলি ফর ব্যবসায়ী শিক্ষা বিভাগ, অর্থাৎ তোমাদের জন্য কিন্তু এই কোর্সটা নিয়ে আসছে বিজনেস টাইটান। তো এখানে খুব সুন্দর সুন্দর কিছু চেহারা তোমরা দেখতে পাচ্ছ যে এই সম্মানিত শিক্ষকরা তোমাদের এই ক্লাসগুলো নিবে। ক্লাস শুরু হচ্ছে কখন থেকে? এপ্রিলের 10 তারিখ থেকে, অর্থাৎ আজকে জানুয়ারির কয় তারিখ? জানুয়ারির আজকে মেবি 28 তারিখ, অর্থাৎ তোমাদের ভর্তি হওয়ার জন্য কিন্তু লম্বা একটা সময় থাকছে। তুমি ভর্তি হবে কিনা, আদৌ হওয়া উচিত কিনা, রাইট? তো আমাদের লাইভ ক্লাসগুলো দেখে তোমার কাছে যদি মনে হয় না যে তুমি আমাদের ক্লাসগুলো বুঝতে পারছো, আমাদের ক্লাসগুলো তোমার জন্য ইনফরমেটিভ, তাহলে তুমি ভর্তি হতে পারো, রাইট? তাহলে আমাদের এই কোর্স ফি এই যে মাত্র দেখো 1000 টাকা কোর্স ফি, আবার সাথে তোমাদের জন্য একটা ফ্রি বইও থাকছে, সেটা হচ্ছে নেক্সট স্টেপ কোয়েশ্চেন ব্যাংক। অর্থাৎ তুমি যে শুধুমাত্র এইচএসসি পাস করবে না, এইচএসসির পরে যে তোমার আরেকটা জগৎ রয়েছে, এডমিশন জার্নি রয়েছে, সেই জার্নির জন্য একটা পূর্ণাঙ্গ আউটলাইন হিসেবে একটা নেক্সট স্টেপ বইও তুমি পেয়ে যাবে। সো কোর্স ফি মাত্র কয়টা? মাত্র 1000 টাকা। 17টি ফ্রি ক্লাসও থাকবে সাথে, অর্থাৎ এই যে আমরা আজকে যে ফ্রি ক্লাসটা নিচ্ছি সেই ফ্রি ক্লাসটাও কিন্তু এই কোর্সের অন্তর্ভুক্ত আর কি। তোমার কাছে মনে হতে পারে ভাই 17টা ফ্রি ক্লাস, তো ফ্রি ক্লাসগুলো করলেই তো হয়ে যায়। না, ফ্রি ক্লাসগুলো করলে হবে না, কারণ 17টা ক্লাস হয়তো আমরা এক একটা সাবজেক্টের ওভারভিউ নিয়ে আলাপ করতে পারি, বাট এর যে ডিটেইলস আলোচনা করা, প্রত্যেকটা কন্টেন্ট ধরে ধরে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া, যারা একটা দুর্বল রয়েছে তাদেরকে নতুন করে বিষয়গুলো পড়ানো, এটা হয়তো এই 17টা ক্লাসের কলেবরে সম্ভব না আর কি। তো সেজন্য আমাদের এই পুরো কোর্সে তোমাদের জন্য নানান আয়োজন রয়েছে। তো সেই আয়োজন কারা নিবে? এই যে এই চেহারাগুলো দেখতে পাচ্ছ, এই প্রত্যেকটা ফেস তোমরা ভালো মতো চিনে রাখো, কারণ এই স্যাররা ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন ইউনিটে কৃতিত্বের স্বাক্ষর রাখা এবং দীর্ঘদিন ধরে এই যে এইচএসসি এবং এডমিশন ক্লাসগুলো নিয়ে থাকেন। তো এক্সপেরিয়েন্স টিচাররা তোমাদের সাথে থাকবে, তাদের সাথে তোমরা জয়েন করতে পারো। সো আমরা একটু ব্রিফলি দেখার চেষ্টা করি যে আমাদের এই কোর্সে কি কি থাকছে। হ্যাঁ, ডিটেলস আমরা একটু দেখার চেষ্টা করি। এই যে দেখো, কোর্স মডিউল এখানে দেওয়া আছে। লাইভ ক্লাস হবে 50টি, ক্লাস টেস্ট হবে 45টি, এরপরে মডেল টেস্ট হবে 17টি। অর্থাৎ শুধুমাত্র আমরা ক্লাসেই নিব না, ক্লাসের সাথে সাথে সেখানে এক্সামগুলো নেওয়ার চেষ্টা করবে যেন তোমাদের সমস্যা না থাকে। মডেল টেস্ট হবে 17টি, তারপর সাজেশন শিট থাকবে 17টি, ক্লাসের পিডিএফ বা 45টি। অর্থাৎ 1000 টাকা দিয়ে তুমি তো একদম আলাদিনের চেরাগ নিয়ে যাচ্ছ আর কি, রাইট? এত কিছু মনে হয় আলাদিনের চেরাগের কাছে চাইলেও তুমি পাবা না। এর সাথে সাথে আরো কি আছে? প্রতিটি ক্লাস কারা নিবে? ঢাকা ইউনিভার্সিটির এবং বোর্ডে টপ করা শিক্ষার্থীরা। ওয়েবসাইটের মাধ্যমে আবার তোমাদেরকে ক্লাসের রেকর্ডিং গুলো প্রদান করা হবে। হ্যাঁ, তারপর অনলাইন ডিসকাশন গ্রুপের মধ্য দিয়ে তোমাদের যে সমস্যাগুলো থাকে, কনফিউশন গুলো থাকে, সেগুলোও ক্লিয়ার করার চেষ্টা করা হবে। সো কি কি নিয়ে ক্লাস থাকবে? বাংলা প্রথম দ্বিতীয় নিয়ে 8টা ক্লাস, ইংরেজি প্রথম দ্বিতীয় নিয়ে 8টা ক্লাস, আইসিটি নিয়ে 3টে ক্লাস, অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার সেকেন্ড পেপার নিয়ে 5টা ক্লাস, ম্যানেজমেন্ট ফার্স্ট পেপার সেকেন্ড পেপার নিয়ে 4টা ক্লাস, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং নিয়ে 8টা ক্লাস, মার্কেটিং নিয়ে 4টা ক্লাস, অর্থনীতি নিয়ে 5টা ক্লাস, পরিসংখ্যান নিয়ে 4টা, এবং এর বাইরে এক্সট্রা ক্লাস থাকবে 5টা, অর্থাৎ টোটাল 50, রাইট? 50টি ক্লাস তোমাদের জন্য থাকবে। সেই ক্লাসগুলোতে আমরা ডিটেইলসে প্রত্যেকটা বিষয়ে তোমাদেরকে ধরে ধরে শেখানোর চেষ্টা করব। সো তোমাদের যাদের মনে হয় তোমরা কোর্সটাতে ভর্তি হতে চাও, তোমরা এখানে পদ্ধতি দেওয়া আছে, মেবি আমাদের পেজে তোমরা যোগাযোগ করলে ভর্তি হয়ে যেতে পারো। তোমাদের সাথে হাতে প্রায় অনেক লম্বা সময় আছে, সো দ্যাট ইউ ক্যান ডিসাইড ওয়েদার ইউ গোনা এনরোল ইন আওয়ার কোর্স অর নট। ওকে, সো এই বিষয় নিয়ে আমরা আর কথা না বলি, আমরা যেখানে ছিলাম ঠিক সেই জায়গাটাতেই ফিরে যাই। এই ইন্ট্রোডাকশনটা এজন্যই দেয়া যে তোমাদের কাছে মনে হতে পারে স্যার ক্লাস নিচ্ছে, বিস্তারিত কেন বলছে না, এই বিষয়গুলোর ডিটেইলস আলোচনা আমরা কিভাবে পাবো। সো ফর ইউ আমরা জাস্ট একটু ব্রিফলি ডিসকাশন করলাম, রাইট? সো এটা হচ্ছে কি, এখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং রাইট ফর্মস অফ ভার্বের উপর ভিত্তি করে আমাদেরকে ভার্বটা আইডেন্টিফাই করতে হবে। লেটস বিগিন, আমরা শর্টলি যাব।
ঢাকা দ্য ওয়ার্ল্ড, এখানে কি বলছে, ওকে, ঢাকা দ্য ওয়ার্ল্ডস ডেন্সেস্ট অ্যান্ড ফাস্টেস্ট গ্রোয়িং সিটি। ডেন্সেস্ট মানে কি, সবচেয়ে ঘনবসতিপূর্ণ। ফাস্টেস্ট গ্রোয়িং সিটি মানে কি, সবচেয়ে মানে দ্রুত জনসংখ্যা বাড়ছে এরকম এটা সিটি। ড্যাশ আনবিয়ারেবল ট্রাফিক জ্যাম। এখন কথাটা হচ্ছে এখানে ভার্ব বসবে ফেস। এখন ফেস হবে না ফেসেস হবে, সিঙ্গুলার হবে না প্লুরাল হবে, এটা কিভাবে নির্ণয় করব? খুবই সিম্পল কথা, এটা নির্ণয় করতে হলে আমাকে দেখতে হবে সাবজেক্টটা। খুব সহজ ভাষায় জানি সাবজেক্টটা এখানে কি, ঢাকা। তাহলে ঢাকার জন্য কি ফেস বসে না ফেসেস বসে? তোমরা বলবা ঢাকা সিঙ্গুলার, ভার্বটাও হবে কি ফেসেস, সিঙ্গুলার ভার্ব। এরপরে আনবিয়ারেবল ট্রাফিক জ্যাম, এই ঢাকার মধ্যে মানে অসহনীয় মাত্রায় ট্রাফিক জ্যাম। ডিয়ার ড্যাশ মেনি রিজনস। সো আমরা জানি সেটা হচ্ছে যদি সাবজেক্ট হিসেবে ডিয়ার থাকে তাহলে এর পরে ভার্ব কোনটা বসবে এটা ডিপেন্ড করে এটার পরে যেটা আছে, পরে যা কিছু আছে এটার উপর ভিত্তি করে। এখন বলো পরে মেনি রিজনস আছে, মেনি রিজনস এটা কি সিঙ্গুলার না প্লুরাল? তাহলে এটা খুব স্বাভাবিকভাবে এটা একটা প্লুরাল, যে প্লুরাল থাকলে এখানে ইজ হবে না আর হবে? তাহলে তোমরা খুব সহজেই জানো আর হবে। দেয়ার আর মেনি রিজনস ফর দিস, এই যে ট্রাফিক জ্যাম হওয়ার পেছনে অনেকগুলো সমস্যা রয়েছে, রাইট? পিপল ড্যাশ সাফার মাচ। তাহলে দেখো এখানে হ্যাজ আছে, হ্যাজ টু সাফার মাচ নাকি হ্যাভ টু সাফার মাচ বলো তো? তাহলে যেহেতু পিপল আছে, পিপলটা প্লুরাল, সেহেতু ভার্বটাও প্লুরাল হবে। পিপল হ্যাভ টু সাফার মাচ, হ্যাভ টু সাফার মাচ। তারপরে পরে দে হ্যাভ টু ড্যাশ ইঞ্চ বাই ইঞ্চ, তাদেরকে ইঞ্চি ইঞ্চি করে মুভ করতে হয়। তাহলে আমরা জানি হ্যাভ টু যদি থাকে এরপরে ভার্বটা কি হয়, সবসময় বেস ফর্ম হয়। তাহলে দে হ্যাভ টু এখানে কি হবে, কোনো চেঞ্জের দরকার নেই, দে হ্যাভ টু মুভ বসালেই হয়ে যাবে। হ্যাঁ, দে হ্যাভ টু মুভ ইঞ্চ বাই ইঞ্চ। দে হ্যাভ টু ওয়েট অন রুটস আওয়ার্স আফটার আওয়ার্স, তাদের ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়। হ্যাঁ, তারপর ফেস আনবিয়ারেবল সাফারিং, রাইট? সো এই জায়গায় মেবি আরো কিছু ছিল সাবজেক্ট টাবজেক্ট, এটা এখানে আসে নাই, সো এটা আমরা আপাতত রাখি, এখানে অন্য কিছু হতে পারে আর কি। এগেইন দ্য রুটস অফ ঢাকা সিটি, দেখো দ্য রুটস অফ ঢাকা সিটি। তাহলে আমরা জানি যে যদি অফ ফ্রেজওয়ালা সাবজেক্ট থাকে, অফ দিয়ে যুক্ত কোনো সাবজেক্ট থাকে, তাহলে অফের আগে যে অংশটা আছে এটার উপর ভিত্তি করে ভার্ব হয়। তাহলে দ্য রুটস এটা কি সিঙ্গুলার না প্লুরাল? এটা প্লুরাল, প্লুরাল হওয়ার কারণে এরপরে যে ভার্বটা হবে সেটাও প্লুরাল হবে। এখানে বি নট আছে, বি মানে কি, বি মানে বি ভার্ব, বি ভার্ব মানে কি, বি ভার্ব মানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। তাহলে এই পাঁচটা ভার্ব থেকে যে কোনো একটা হওয়া। তাহলে এখন দেখো দ্য রুটস অফ ঢাকা সিটি স্পেশিয়াস, তাহলে যেহেতু প্লুরাল ভার্ব হবে কোনটা, আর, নট যেহেতু বসাইছে নট, আর নট স্পেশিয়াস, বলে ঢাকা শহরের রাস্তাগুলো বড় না, হ্যাঁ মানে স্পেশিয়াস না, জায়গা অনেক বেশি নাই, ছোট ছোট, এক কথায়। অনলি 7% অফ ঢাকা সিটি ইজ বাই রুটস। তা আমরা জানি যে বাই আছে না, বাই থাকে কোথায় বলো তো, প্যাসিভ ভয়েসে। প্যাসিভ ভয়েসের ভার্বটা সবসময় কি হয়, ভার্বটা সবসময় থার্ড ফর্ম হয়। তাহলে কভার হবে না কাভার্ড হবে? কাভার্ড মানে ঢাকা থাকে, কম্পেয়ার্ড উইথ অ্যারাউন্ড 25% অফ প্যারিস এন্ড ভিয়েনা, রাইট? তো বলতেছে 7% অফ ঢাকা সিটি ইজ কভার্ড বাই রুটস, বলে পুরো ঢাকা সিটির 7%ই রাস্তা দিয়ে ঘেরা, কম্পেয়ার্ড উইথ অ্যারাউন্ড 25% অফ প্যারিস, মানে যেখানে প্যারিস এবং ভিয়েনাতে আছে 25%, রাইট? যেখানে অন্য জায়গায় 25% আছে, আমাদের শুধুমাত্র 7% আছে। ইফ এনিবডি ফলস ইন ট্রাফিক জ্যাম, যদি ট্রাফিক জ্যামে কেউ পুইরা যায়, হি ড্যাশ নট নো ওয়েন হি উইল রিচ হোম। তাহলে হি আছে যেহেতু ভার্বটা সিঙ্গুলার হবে, তাহলে ডু নট নো হবে না ডাজ নট নো হবে? তাহলে ডাজ নট নো, হি ডাজ নট নো ওয়েন হি উইল রিচ কি হোম, সে কখন বাড়ি পৌঁছাবে। এরপরে সামটাইমস আ ডিস্টেন্স অফ 1 কিলোমিটার, মাঝে মাঝে মানে 1 কিলোমিটারের একটা কি দূরত্ব। তাহলে কি যদি কোনো কি থাকে মানে 1 কিলোমিটার বলছে না, আর ডিস্টেন্স অফ 1 কিলোমিটার, 1 কিলোমিটারের দূরত্ব, টেক হবে না টেক্স হবে? তাহলে খুব সহজ ভাষায় টেক্স, টেক্স অ্যান আওয়ার টু ক্রস। বুঝতে পেরেছো? বলছে
এক মানে কিলোমিটারের রাস্তা পাড়ি দিতে অনেক সময় কি লাগে, অ্যান আওয়ার লাগে, 1 ঘন্টা লাগে, রাইট। সো এরপরে অফিস স্কুল গোয়ার্স অর্থাৎ যাত্রী যারা আছে, অফিসগামী অথবা স্কুলগামী যারা আছে, ফাইন্ড ইট ভেরি ডিফিকাল্ট রিচ। তো আমরা জানি ডিফিকাল্ট থাকলে এরপরে কি হয়, ইনফিনিটিভ হয়। ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়, টু প্লাস ভার্ব হয়। তাহলে ডিফিকাল্ট টু রিচ দেয়ার ডেস্টিনেশন ইন টাইম, তাদের যে গন্তব্য রয়েছে সেই গন্তব্যে পৌঁছাতে অন টাইমে অনেক কঠিন হয়ে যায়, রাইট। এরপর আওয়ার গভর্নমেন্ট ড্যাশ ট্রাই হার্ড অ্যান্ড সোল টু সলভ দিস প্রবলেম, আমাদের গভর্নমেন্ট চেষ্টা করছে, করছে চলমান, চলমান যদি করছে হয় তাহলে কি হবে, ইজ ট্রাইং হার্ড অ্যান্ড সোল টু সলভ দিস প্রবলেম, এই সমস্যাটা সমাধান করার জন্য খুবই মানে হৃদয় থেকে চেষ্টা করছে, গভীরভাবে চেষ্টা করছে। ফ্লাইওভার্স ড্যাশ ইন ডিফারেন্ট প্লেসেস ইন অর্ডার টু কন্ট্রোল ট্রাফিক জ্যামস, তাহলে দেখো ফ্লাইওভার্স ড্যাশ বিল্ড, তাহলে ফ্লাইওভার কি নিজে তৈরি করে নাকি তাকে তৈরি করা হয়, তাকে তৈরি করা হয়, তাই না? সেজন্য এটা কি হবে, প্যাসিভ হবে। তাহলে ফ্লাইওভার্স আর বিল্ড, ডিটা হয়ে যাবে টি, কারণ ভার্বের থার্ড ফর্ম বিল্ড, ফ্লাইওভার্স আর বিল্ড, বুঝতে পারছো? ফ্লাইওভার্স আর বিল্ড, ফ্লাইওভার্স তৈরি করা হয়েছে ইন ডিফারেন্ট প্লেসেস ইন অর্ডার টু কন্ট্রোল ট্রাফিক জ্যাম, ট্রাফিক জ্যাম কন্ট্রোল করার জন্য অনেক জায়গায় ফ্লাইওভার তৈরি করা হয়েছে, রাইট। বিসাইডস পাশাপাশি ট্রাফিক পুলিশ সার্জন সি ফাইলিং কেসেস এগেইন ভেহিকলস ব্রেকিং রোড ট্রান্সপোর্ট রুলস, বলে যারা রোড ট্রান্সপোর্টের রুলগুলো ভায়োলেট করে তারা কি করছে, বিসাইড ট্রাফিক পুলিশ এন্ড সার্জন কি সি, তাহলে এখানে হবে কি আর সিন, দেখা যায়, হ্যাঁ। তাহলে ট্রাফিক পুলিশ এবং সার্জেন্টদের দেখা যায় ফাইলিং কেসেস, কেস ফাইল করতে, হ্যাঁ, কি কেস ফাইল করতে, এগেইনস্ট ভেহিকলস ব্রেকিং রোড ট্রান্সপোর্ট রুলস, অর্থাৎ সড়কের যে রুলস রয়েছে যারা ভঙ্গ করে তাদের বিরুদ্ধে কেস ফাইল করতেও দেখা যায়। অর্থাৎ আমরা যেটা করলাম সেটা হচ্ছে সাবজেক্ট দেখে, তারপর এটার অর্থ দেখে এটার ভার্বটা কি হবে অ্যাপ্রোপ্রিয়েটলি সেটা আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করলাম। সো হোপফুলি আমি আগেই বলেছি এই যে ক্লাসের মানে এটা আমরা ইন ডিটেলস আলোচনা করলে এটা নিয়ে আরেকটা আলাদা ক্লাসই লাগবে প্রত্যেকটা কন্টেন্টের উপর ভিত্তি করে, যেটা আমরা আমাদের কোর্সে আলোচনা করার চেষ্টা করব। সো এরপরে যেটা বললাম ন্যারেশন থাকে, যশোর বোর্ডে যে ন্যারেশনটা আসছিল, সো সেই ন্যারেশনটা তোমরা আশা করি তোমাদের হাতে যদি কোয়েশ্চেন পেপার থাকে তোমরা এগুলো সলিউশন পেয়ে যাবা তোমাদের কাছে। আমি ক্লাসের মধ্যেই একদম ধরে ধরে দেখাচ্ছি না, বিকজ ইট উইল টেক টাইম, হ্যাঁ, এবং আমাকে প্রত্যেকটা জিনিস ধরে ধরে বুঝাতে হবে, ইট উইল টেক মানে লঙ্গার টাইম। সেজন্য আমরা ক্লাসে এটা নিয়ে আলাপ করছি না, বাট কিভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে নিয়ে যেতে হয় ইউ নো বেটার। যদি তোমাদের কনফিউশন থাকে আমাদের কোর্সে তোমরা অবশ্যই পেয়ে যাবে। সো এরপর এখানে মডিফায়ার থাকে, আমরা জাস্ট এক দুইটা সলভ করি আর কি, যেমন ল্যাঙ্গুয়েজ প্লেস এরপরে কি আছে ইম্পর্টেন্ট রুল, মাঝখানে কি বলছে প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ উইথ অ্যান ইন্টেন্সিফায়ার। হ্যাঁ, তাহলে ইম্পর্টেন্ট ওয়ার্ডটা কি, ইম্পর্টেন্ট ওয়ার্ডটা একটা অ্যাডজেক্টিভ, বলছে যে ওই অ্যাডজেক্টিভটাকে প্রি মডিফাই করতে, অ্যাডজেক্টিভটাকে প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ ওই ইম্পর্টেন্ট ওয়ার্ডটাকে উইথ অ্যান ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ার মানে কি, ইন্টেন্সিফায়ার মানে এক কথা হচ্ছে ভেরি মাচ, যেগুলা গুণের আধিক্য বোঝায়, যেমন হি ইজ গুড, হি ইজ ভেরি গুড, এই গুডের আধিক্য বুঝাইছে, এটাকে ইন্টেন্সিফাই করছে, সেজন্য আমরা এটাকে বলি কি ইন্টেন্সিফায়ার। তাহলে খুব সহজ কথা, ল্যাঙ্গুয়েজ প্লেস আ ইম্পর্টেন্ট, তাহলে এখানে আ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ওয়ার্ডটা দিয়ে কি করছি ওই অ্যাডজেক্টিভটাকে প্রি মডিফাই করছি, প্রি মডিফাই করা মানে কি আগে বসে মডিফাই করা করছি উইথ অ্যান ইন্টেন্সিফায়ার, তো ভেরি একটা ইন্টেন্সিফায়ার, তো আমার আনসারটা কারেক্ট। এরপরে উই ইউজ ল্যাঙ্গুয়েজ ফ্রম দ্য টাইম উই ওয়াক আপ, যখন আমরা জেগে উঠি, যখন আমরা জন্মগ্রহণ করি তখন থেকে ল্যাঙ্গুয়েজ ইউজ করি। পোস্ট মডিফাই দ্য ভার্ব, এটা ভার্ব আছে না ওয়াক আপ, হ্যাঁ, তো এটাকে মডিফাই করতে, পোস্ট মডিফাই অথবা পরে বসে মডিফাই করতে হবে, টিল উই গো টু বেড এট নাইট, তাহলে আমরা ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমরা কি করি আমাদের ভাষা ব্যবহার করি।
তাহলে এখন এই ভার্বটাকে আমরা মডিফাই করতে পারি একটা সুন্দর ওয়ার্ড দিই, আর্লি। দ্য টাইম উই ওয়েক আপ আর্লি, যখন আমরা সকালে ঘুম থেকে উঠি, তাড়াতাড়ি ঘুম থেকে উঠি, তখন থেকে টিল উই গো টু বেড এট নাইট, আমরা ঘুমাতে যাওয়া পর্যন্ত এই সময়ে আমরা সব সময় ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি, রাইট? তাহলে একটা প্রি মডিফাই করলাম আর একটা পোস্ট মডিফাই করলাম। তাহলে এখানে যে মানে হিন্টসটা দেয়া থাকবে, যে প্রম্পটটা দেয়া থাকবে, সেই প্রম্পটটা ফলো করে আমরা এটা আনসার করতে পারি, রাইট? সো এরপরে কোয়েশ্চেন নাম্বার 7, অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স কানেক্টরস ইন দ্য ব্ল্যাঙ্কস। আমরা এখান থেকেও দুইটা কোয়েশ্চেন সলভ করব, জাস্ট টু ডেমনস্ট্রেট ইউ হাউ টু সলভ দ্য কোয়েশ্চেন্স, রাইট? সো leisure is the moment dash a man is totally free from his work. So leisure is the moment, leisure is the moment a man is totally free from his work, যখন মানুষ তার কাছ থেকে পুরোপুরি ফ্রি। তাহলে খুব স্বাভাবিকভাবে এখানে ওয়েন বসাই দিলে হয়ে যায়, যখন একজন ব্যক্তি তার কাছ থেকে সম্পূর্ণরূপে ফ্রি থাকে। তাহলে অর্থের উপর ভিত্তি করে আমি এখানে একটা জিনিস বসাই দিলাম, in leisure a man is dash free from work but also from worries and tension। তাহলে এখানে but also আছে, বলতেছে মানে অবসর সময়ের মধ্যে একজন মানুষ শুধুমাত্র তার কাজ থেকেই ফ্রি থাকে না, বরং সে চিন্তা এবং টেনশন থেকেও ফ্রি থাকে। তাহলে যেহেতু বাট অলসো আছে, এখানে কি হবে? নট অনলি। তাহলে শুধুমাত্র কাজ থেকেই ফ্রি থাকে না, বরং টেনশন থেকেও ফ্রি থাকে। এরপরে ড্যাশ ইট ইজ আ টাইম ড্যাশ আ ম্যান ইজ ইন ওন মাস্টার অ্যান্ড দ্য মাইন্ড ইজ রিল্যাক্স, রাইট? সো এভাবে আমরা বাকিগুলো সলভ করছি না, কারণ ইট উইল টেক টাইম, যেটা আগেই বলেছি। সো জাস্ট অর্থের সাথে সঙ্গতি রেখে, অর্থের সাথে মিল রেখে এই 7 নাম্বার কোয়েশ্চেনটা আমরা সলভ করতে পারি। সো 8 নাম্বার কোয়েশ্চেন, যে এই জায়গাগুলোতে মার্ক করা আছে, যেমন ইলিটারেসি ইজ এ কার্স। ইলিটারেসি হচ্ছে একটা কি? অভিশাপ। হ্যাঁ, তাহলে এই ওয়ার্ডটার কি লিখতে হবে? অ্যান্টোনিয়াম লিখতে হবে। তাহলে কার্স মানে যদি অভিশাপ হয়, তাহলে এটার অ্যান্টোনিয়াম কি? অ্যান্টোনিয়াম হচ্ছে আমাদের জন্য আশীর্বাদ। আশীর্বাদের ইংরেজি কি? ব্লেসিং, রাইট? ব্লেসিংস। তাহলে যেহেতু এ আছে, এস হবে না, ব্লেসিং। তাহলে ইলিটারেসি ইজ ব্লেসিং, অ্যান্টোনিয়াম লিখতে হবে। এরপরে কই আছে? ইট রিটার্স অল ডেভেলপমেন্ট ওয়ার্ক অফ এ কান্ট্রি। রিটার্স মানে কি? রিটার্স মানে হচ্ছে প্রতিবন্ধকতা করা। তাহলে প্রতিবন্ধকতার আরেকটা ইংরেজি কি? হিন্ডার্স। আরেকটা ওয়ার্ড কি? বার। বার বলি না, বার্স। হ্যাঁ, এটি প্রতিবন্ধকতা করে। এরপরে বলছে ইলিটারেট, অ্যান্টোনিয়াম লিখো। অ্যান্টোনিয়াম আইএল বাদ দিলে হয়ে যায়। ইলিটারেট মানে অশিক্ষিত, লিটারেট মানে কি? শিক্ষিত। সো অর্থাৎ এখানে কোনো টেকনিক নেই, যত বেশি ওয়ার্ড তুমি স্টক করতে পারো ততই তোমার জন্য এই কোয়েশ্চেনটা আনসার করতে সহজ হয়ে যাবে। সো লেটস গো ফর দ্য লাস্ট কোয়েশ্চেন ফ্রম গ্রামাটিক্যাল পার্ট। সেটা হচ্ছে এই যে এখানে আছে, জাস্ট এখানে আমাদের কি বসাতে হবে? পাংচুয়েশন বসাতে হবে। আমরা 1-2 লাইন দেখি, তারপর বাজারকে। যেমন হ্যালো, কমা, অথবা হ্যালোর পরে ইয়াও থাকে কি? এক্সক্লামেশন মার্ক। রাহেলা ড্যাশ হোয়াট আর ইউ ডুইং। হ্যাঁ, তাহলে এক্সক্লামেশন মার্ক বসালাম, এরপরে রাহেলার পরে কমা, হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো, এটা হবে কোয়েশ্চেন মার্ক। আই এম রিডিং এ নিউজ পেপার, তাহলে এখানে তো প্রথমে ফুল স্টপ হবে, এবার আই এম আছে না, তাহলে আই এম এর সংক্ষিপ্ত রূপ যখন, তখন উপরে একটা কি বসাতে হয়? অ্যাপোস্ট্রফি বসাতে হয়, যেটাকে ইলেক্ট চিহ্ন কিংবা লোপ চিহ্ন বলে, রাইট? সো ডু ইউ রিড দেম রেগুলারলি, আবার কোয়েশ্চেন মার্ক। ইয়েস, কমা, এভরিবডি এভরি ডে বিফোর ব্রেকফাস্ট, বিফোর ব্রেকফাস্ট, ফুল স্টপ। ডোন্ট ইউ, আবার কোয়েশ্চেন, এখানে একটা কোয়েশ্চেন মার্ক। তো সহজ কথা হচ্ছে, এটা তুমি দেখলেই বুঝতে পারবা যে যেহেতু তুমি অনেক বছর ধরে ইংরেজি পড়ে আসছো, দেখলেই বুঝতে পারবা যে কোথায় কোন পাংচুয়েশনটা বসাতে হয়। ওকে, দ্যাটস হাউ উই হ্যাভ কাম টু দ্য নেক্সট পার্ট, আই মিন কম্পোজিশন পার্ট, যে রাইটিং পার্টে আমাদের কি কি লিখতে হয়, রাইট? সো এই পার্টে আমরা একটু ব্রিফলি আলাপ করব। অলরেডি আমরা দেখেছি যশোর বোর্ডে যেটা আসছিল, সাপোজ ইউ আর এ স্টুডেন্ট অফ ক্লাস 12 অফ এক্স কলেজ, write an application to the principal of your college for ensuring safe drinking water in the college campus. So college campus এ safe drinking water নিশ্চিত করার জন্য
হ্যাঁ, নিরাপদ খাবার পানি নিশ্চিত করার জন্য তুমি কি করো, একটা অ্যাপ্লিকেশন লিখো। সো অ্যাপ্লিকেশনের ফরম্যাট নিয়ে আমাদের আগেই বলেছি ডিফারেন্ট আলাপ করতে হবে। সো সেই ক্লাসগুলোতে পার্টিসিপেট করলে আশা করি তোমরা পারবা। এরপর প্যারাগ্রাফ যেটা আসছে এটা হচ্ছে দ্য পদ্মা ব্রিজ। পদ্মা ব্রিজ 200 ওয়ার্ডের মধ্যে পদ্মা ব্রিজ সম্পর্কে ডিসক্রিপশন দেয়, এটা কেমন, এটাকে এখানে কয়টা পিলার আছে, এটার সুবিধাগুলো কি কি, অসুবিধাগুলো কি কি, কত টাকা খরচ হয়েছে, অর্থাৎ পদ্মা ব্রিজের একটা ডিসক্রিপশন দেয়া, এটাকে বলা হয় ডিসক্রিপটিভ প্যারাগ্রাফ। এরপরে কজ ইফেক্ট প্যারাগ্রাফ ছিল, সেটা দ্য কজ অ্যান্ড ইফেক্টস অফ ফেলিওর ইন ইংলিশ। ইংলিশে ফেলিওর মানে ফেল করার কারণগুলো কি কি এবং এর ফলাফলগুলো কি কি, বুঝতে পেরেছো? এটাও 200 ওয়ার্ডের কোয়েশ্চেন আসছিল, রাইট। এরপরে একটা আমরা কম্পারেটিভ অ্যানালিসিস করার চেষ্টা করছি যে কোন কোন কোয়েশ্চেনগুলো ঠিক কোন কোন বোর্ডে আসছে আর কি 2024 সালে। যেমন ফর পারমিশন টু ইউজ কলেজ গ্রাউন্ড ফর সায়েন্স ফেয়ার, সায়েন্স ফেয়ারের জন্য কলেজের যে গ্রাউন্ড সেটা ব্যবহার করার জন্য, এটা আসছিল কুমিল্লা বোর্ডে। যশোর বোর্ডে 2024 সালে আসছিল ফর অ্যারেঞ্জিং এক্সট্রা ইংলিশ ক্লাস। এবার অনেকগুলো বোর্ডে দেখো, ময়মনসিংহ বোর্ডে 23 সাল 24 সাল, চট্টগ্রাম বোর্ডে 23 সাল, ঢাকা বোর্ডে 19 সাল, চট্টগ্রাম বোর্ডে 19 সাল। সো অনেকগুলো বোর্ডে অনেকবার আসছে, সেটা হচ্ছে ফর প্রোভাইডিং অর ইন্ট্রোডিউসিং সেটিং আপ মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস ইন দ্য ক্লাসরুম, অর্থাৎ ক্লাসরুমে মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস সেট করার জন্য একটা অ্যাপ্লিকেশন। এরপরে আরো একটা কোয়েশ্চেন বরিশাল বোর্ডে, কুমিল্লা বোর্ডে, সিলেট বোর্ডেও আসছে, প্রোভাইডিং স্মার্ট সাউন্ড সিস্টেম ইন ক্লাসরুম, অর্থাৎ প্রথমটা ছিল মাল্টিমিডিয়া সিস্টেম, পরেরটা সাউন্ড সিস্টেম। এরপরে ফর অর্গানাইজিং অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, এটা আসছিল ঢাকা বোর্ডে 24 সাল, সিলেট বোর্ডে 22 সাল, দিনাজপুর বোর্ডে 17 সাল। তো এখান থেকে তোমরা একটা জিনিস বুঝতে পারবা, সেটা হচ্ছে মানে ধরো এটা আসছিল দিনাজপুর বোর্ডে 2017 সালে, আবার আসছে সিলেট বোর্ডে 2022 সালে, আবার আসছে ঢাকা বোর্ডে 2024 সালে। অর্থাৎ বোর্ড কোয়েশ্চেনগুলো যে আমাদের জন্য ইম্পর্টেন্ট এটা তোমরা এখান থেকে বুঝতে পারবা। যেমন দিনাজপুর বোর্ডের কোয়েশ্চেনটা যদি তুমি পড়তা, তাহলে এটা মেবি এমনও হতে পারে আগামী বছর তোমার কোয়েশ্চেন আসছে। সিলেট বোর্ডের গত বছরের কোয়েশ্চেনটা যদি তুমি পড়ো, তাহলে এমনও হতে পারে এটা তোমার কোয়েশ্চেনে চলে আসছে। সো বোর্ড কোয়েশ্চেনগুলো আমাদের পরীক্ষায় আসার জন্য অনেক বেশি কমন আর কি। সো ফর্মাল লেটারের ক্ষেত্রে আরো দেখতে পাচ্ছি, এগুলা তোমরা মানে ক্লাসে যারা দেখবে তারা এখান থেকে এক পলক দেখে নিলে পারবে আর কি। হ্যাঁ, সো যেমন গো অন এ স্টাডি ট্যুর, টিসির জন্য কলেজ হোস্টেলে সিট চেয়ে, তারপর আবার আসছে কলেজ হোস্টেলে সিট চেয়ে, স্টাবলিশিং আর ডিবেটিং ক্লাব। সো ডিবেটিং ক্লাব, কলেজ হোস্টেলে সিট চেয়ে, স্টাডি ট্যুর, বেসিক কমন বিষয়গুলো থেকে বারবার কোয়েশ্চেন আসছে আর কি। এরপরে আরো আসছে কি, এই যে ফ্লাড এফেক্টেড লোকজনের জন্য কি তুলে রিলিফ তোলার জন্য পারমিশন চেয়ে, ব্রিটিশ কাউন্সিলে অ্যাডমিশন করার জন্য কোচিং মানে ব্রিটিশ কাউন্সিলে কোর্সে অ্যাডমিশন করার জন্য ম্যানেজারের কাছে, টেকিং মেজার্স এগেইনস্ট আউটসাইডার্স, বহিরাগতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য, ড্রিঙ্কিং ওয়াটার, তারপর হচ্ছে কি বলে টু ইস্যু ইউ অ্যান অনলাইন বার্থ সার্টিফিকেট। অর্থাৎ মানে এই আমাদের দৈনন্দিন জীবনের সাথে রিলেটেড টপিকগুলো থেকে কোয়েশ্চেন আসছে বারবার। আমি আর রিড আউট করছি না, তোমরা জাস্ট দেখে নিও যে কোন বোর্ড থেকে কোন জায়গায় কোয়েশ্চেনগুলো আসছে। সো ইমেলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, যদিও বা ইমেল খুব কম আসে, হয়তো আগে বেশি আসতো 16-17 সালের দিকে, এখন ফর্মাল লেটারটাই বেশি আসছে আর কি। যেমন অ্যাডভাইজিং ইউর ইয়াঙ্গার সিস্টার অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ অ্যাটেন্ডিং মাল্টিমিডিয়া ক্লাস রেগুলারলি, মাল্টিমিডিয়া ক্লাসে রেগুলার উপস্থিতির ফজিলত গুরুত্ব নিয়ে ছোট বোনকে বলা, রিপ্লাই টু ব্রাদার অন ইনফরমেশন অ্যাবাউট ক্রিয়েটিভ কোয়েশ্চেন, তারপর আস্কিং ফর অ্যাডমিশন প্রসিজার ফর ওভারসিজ স্টুডেন্টস, তারপর রিপ্লাই টু অ্যান ইনভিটেশন ইমেইল, রিপ্লাই অ্যান্ড প্রোভাইডিং ইন্টারনেট ফ্যাসিলিটিস। সো এই কোয়েশ্চেনগুলো বিভিন্ন বোর্ডে বিভিন্ন সময় আসছিল ইমেল থেকে। এরপরে প্যারাগ্রাফও 2024 সালে মানে গত বছর যা যা আসছিল আমরা এখানে দিয়েছি। জাঙ্ক ফুড, হেলদি ফুড, স্মার্ট বাংলাদেশ, প্রিমেচিওর ম্যারেজ, ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ সোশ্যাল মিডিয়া, গ্লোবালাইজেশন অ্যান্ড মডার্ন টেকনোলজি, ইউর ভিজিট টু আ হিস্টোরিক্যাল প্লেস, রাইট। সো তোমরা একটু বোর্ড কোয়েশ্চেনগুলো অ্যানালিসিস করার চেষ্টা করবে আর কি। আর আরো অনেকগুলো দেয়া আছে এখানে, আমি রিড আউট করছি না, জাস্ট তোমরা একটু দেখার চেষ্টা করো আর কি। যে গত বছরগুলোতে বোর্ড পরীক্ষায় কোন কোন কোয়েশ্চেনগুলো আসছিল বিভিন্ন সময়। আরো কিছু আছে এই জায়গায়।
মোস্টলি দেখবে যে আমাদের মানে কনটেক্সচুয়াল কোয়েশ্চেনগুলো বারবার আসছে, তারপর হচ্ছে টেক্সচুয়াল কোয়েশ্চেনগুলো বারবার আসতেছে, যেগুলো আমাদের টেক্সটে রয়েছে, যেগুলো আমাদের সমসাময়িক বিষয়ের সাথে জড়িত। হ্যাঁ, সেখান থেকে কোয়েশ্চেনগুলো বারবার আসছে আর কি। ওকে, সো দ্যাটস অল ফর দ্য টাইম বিং। আমরা লম্বা একটা ক্লাস করার চেষ্টা করলাম, সেই ক্লাসে অনেকেই শেষ পর্যন্ত হয়তো মনোযোগী ছিল, অনেকে ছিল না, বাট দ্য কনক্লুশন ইজ আমরা জাস্ট ব্রিফলি দেখার চেষ্টা করলাম যে আমাদের যে পরীক্ষায় আমরা অংশগ্রহণ করতে যাচ্ছি সেই পরীক্ষাটা দেখতে কেমন, এটা এক্সপোজারটা কেমন, কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে, বোর্ড কোয়েশ্চেনগুলো কেন ইম্পর্টেন্ট, আমরা কয়েকটা কোয়েশ্চেন সলভ করার চেষ্টাও করলাম, রাইট? সো এই সব কিছুর মধ্য দিয়ে আমরা আসলে এই ক্লাস থেকে কি অ্যাচিভ করতে চেয়েছিলাম, আমাদের অ্যাচিভমেন্টের জায়গাটা ছিল তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের যে পুরো সাবজেক্টটা, এই সাবজেক্টটা সম্পর্কে একটা ওভারভিউ দেয়া। ওভারভিউটা কেন জরুরি? যেন তোমরা প্রিপারেশনটা একদম শুরু থেকেই ওয়ান্ডারফুলি শুরু করতে পারো, একটা আউটলাইন যেন তোমাদের সামনে থাকে। এবং আরো একটা উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে মানে বোর্ড কোয়েশ্চেনগুলো যে ঘুরে ফিরে বারবার আমাদের আসছে, এই জিনিসটাও দেখানো আর কি। সো হোপফুলি আজকের ক্লাস থেকে তোমরা উপকৃত হয়েছ। সো ক্লাসের শেষে আরেকটা মানে যে কথাটা আগেও বলেছি এখনো বলছি, সেটা হচ্ছে তোমাদের সামনে খুব বেশি সময় কিন্তু নেই, মনে হচ্ছে অনেক লম্বা সময় আছে, বাট স্টিল এই সময়টা খুব দ্রুত চলে যাবে আর কি। সো প্রিপারেশনটা আমাদের এখন থেকে শুরু করা উচিত, যদি আমরা ভালো করতে চাই, যদি আমরা বোর্ডে টপ করতে চাই, যদি আমরা এই প্রিপারেশনটাকে একই সাথে আমাদের যে আপকামিং ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে সেটার জন্য একই সাথে প্রিপারেশন নিতে চাই, তাহলে আমাদের টেক্সটগুলো ভালো মতো পড়া উচিত। তো তোমাদের অ্যাডমিশন কি বলে একাডেমিক যে বইগুলো রয়েছে, ইম্পর্টেন্ট সাবজেক্টগুলো রয়েছে, সেগুলোর প্রিপারেশন যেন তোমাদের এইচএসসি পরীক্ষার জন্য টপ নচ হয়, সেজন্য বিজনেস টাইটান তোমাদের জন্য খুবই স্বল্প মূল্যে একটি কোর্স নিয়ে এসেছে, যেটার ডিসক্রিপশন আমরা অলরেডি ক্লাসের মধ্যে দিয়েছি। তো তোমাদের যাদের মনে হয় যে এই কোর্সটা করা উচিত, তোমরা অবশ্যই কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। হোপফুলি তোমরা অনেক বেশি উপকৃত হবে এবং তোমাদের একাডেমিক মানে যে এইচএসসি পরীক্ষা, সেই এইচএসসি পরীক্ষার প্রস্তুতিটা অনেক ভালো হবে যদি তোমরা এই কোর্সে এনরোল করো এবং এই কোর্সে যে গাইডলাইন আমরা দিব, যে ক্লাসগুলো নিব, সেগুলো মনোযোগ দিয়ে দেখো এবং সেগুলো ফলো করো আর কি। সো অনেকক্ষণ ধরে তোমরা যুক্ত ছিলে, সেজন্য তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের পার্টিসিপেশনকে আমি খুবই হ্যাপিলি অ্যাকসেপ্ট করছি এবং তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রেখে আমরা আমাদের আজকের এই ওভারভিউ ক্লাস এবং কোয়েশ্চেন অ্যানালাইসিস ক্লাস এখানে শেষ করছি। সবার জন্য অনেক অনেক দোয়া থাকলো। আল্লাহ হাফেজ।